হ্যালো এভরিওয়ান। চুম্বক এটা এমন একটা জিনিস, এটা তুমি তোমার স্মার্টফোন বলো কিংবা তোমার বাসার কলিং বেল বলো, কম্পিউটার বলো, যে কোনো জায়গায় তুমি একটা জিনিস অনেক কমন বা অহরহ দেখতে পাবে, চুম্বক বা ম্যাগনেটস। এখন এটা নিয়ে ছোটবেলা থেকে আমাদের অনেক আগ্রহ, তাই না? ছোটবেলায় আমরা যে গাড়ি ঘোড়া ভেঙে ফেলতাম, বিশেষ করে যারা একচেটিয়া ছেলেরা আছো ছোটবেলায়, দুষ্ট প্রকৃতির, গাড়ি ঘোড়া রিমোট কন্ট্রোল জিনিসপত্র ভেঙে আমরা মোটর বের করছি অনেকেই। ঠিক তেমনি যারা একটু বড় লোক আমরা ছিলাম না, আমরা তো রিমোট কন্ট্রোল গাড়ি তেমন পাইতাম না। আমরা ধরে যে কলিং বেল টলিং বেল বিভিন্ন জিনিসপত্র ভাঙে ফেলতাম। ভেঙার পর যে স্পিকারটা থাকতো সেখানে আমরা একটা গোল চুম্বক দেখতে পাইতাম। একটু নস্টালজিক হয়ে যেতে পারো। চুম্বকের মূল আকর্ষণ কোন জায়গায় ছিল বলো তো? চুম্বকের মূল আকর্ষণ ছিল তুমি অন্য একটা মেটালের কাছে নিয়ে গেলে সে মেটালকে আকর্ষণ করতো, রাইট? চুম্বক, আমি যদি একটা চুম্বক আঁকাই, তোমাদের একটা চুম্বক দেখাই আগে। ধরো এটা একটা চুম্বক, আমি কোনো কিছু ভেঙে একটা চুম্বক পাইছি, তাহলে আমি এটার কাছে যদি কোনো মেটাল নিয়ে যাইতাম বা যে কোনো কিছু নিয়ে যাইতাম, লোহা টোহা, তাহলে এটা ঠাস করে যা লেগে যাইতো, আকর্ষণ অনুভব করতো। আচ্ছা, চুম্বকের একটা মূল বৈশিষ্ট্য তোমাদেরকে বলে রাখি, তোমরা হয়তো বা ছোটবেলায় খেয়াল করছো। চুম্বক চুম্বকের দুইটা মেরু থাকে। চুম্বকের দুইটা মেরু থাকে, একটাকে বলে উত্তর মেরু, একটাকে বলে দক্ষিণ মেরু। ধরলাম উত্তর মেরু, উত্তরের ইংরেজি হচ্ছে নর্থ, উত্তরের ইংলিশ নর্থ, তো আমি এটাকে বলছি নর্থ, এটাকে বলছি সাউথ। এর মানে এমন না তুমি একটা কাটারি নিয়ে আসলা, নিয়ে এসে ঠাস করে একটা কোপ দিলা, নর্থ আলাদা হয়ে গেল সাউথ আলাদা হয়ে গেল, এমনটা কিন্তু হয় না। তুমি যদি এটাকে মাঝখান থেকে বাই চান্স কেটেও দাও, আমি যদি এটাকে দুই অংশে ভাগ করে ফেলি, ধরলাম বড় একটা কুরবানির ঈদের যে চাকু আছে সেটা নিয়ে আসছি, নিয়ে এসে ঠাস করে একটা কোপ দিছি, কোপ দিলে আলাদা আসলে হবে না, দুটা ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বকে রূপান্তরিত হয়ে যাবে। তখন এটা হবে নর্থ সাউথ, এটা হবে নর্থ, এটা হবে সাউথ। এবং পরবর্তীতে এরা আবার ঠাস করে একটা আরেকটার সাথে লেগে যাবে। পরবর্তীতে তুমি দেখবে এটা নিয়ে আসলে ঠাস করে একটা আরেকটার সাথে লেগে যায়। এবং একটা জিনিস তোমরা খেয়াল করছো সম্ভবত, সব চুম্বক কিন্তু একটা আরেকটাকে আকর্ষণ করে না। চুম্বকের নর্থ এবং সাউথ শুধুমাত্র একজন আরেকজনকে আকর্ষণ করে। চুম্বকের বিপরীত মেরু শুধুমাত্র একজন আরেকজনকে আকর্ষণ করে। একই মেরু কখনো একজন আরেকজনকে আকর্ষণ করে না। এগুলো ছিল কিছু বেসিক কথাবার্তা। এই নর্থকে এই সাউথ আকর্ষণ করবে, এই নর্থকে এই সাউথ আকর্ষণ করবে। এই জন্য তুমি যদি চুম্বককে কেটেও ফেলো, তারপর যদি কাছে নিয়ে আসো, দেখবা যে ভাঙা অংশটা জোড়া লেগে গেছে। অন্য একটা চুম্বককে যদি নিয়ে আসো, সেই চুম্বকের দক্ষিণ মেরু যদি এই উত্তর মেরুর কাছে নিয়ে আসো তাহলে লেগে যাবে। দক্ষিণ মেরু যদি উত্তর মেরুর কাছে নিয়ে আসো তাহলে লেগে যাবে। অন্য একটা চুম্বক এটা, এটা অন্য একটা চুম্বক, আমি দূর থেকে অনেক টাকা খরচ করে একটা চুম্বক কিনে নিয়ে আসলাম। এই চুম্বকের দুইটা মেরু, এটাকে ধরো সাউথ মেরু, ধরো এটা হলো নর্থ মেরু, উত্তর দক্ষিণ। তাহলে এই সময় কিন্তু এই নর্থ এই সাউথকে আকর্ষণ করবে। বাট আমি যদি উল্টা ঘটনাটা করি, আমি যদি উল্টা ঘটনা করি, আমি যদি এটাকে ঘুরায় দেই, তাহলে এখন এটা সাউথ এটা নর্থ, এখন কিন্তু আকর্ষণ আর হবে না, নর্থ নর্থ এরা কিন্তু আকর্ষণ হবে না, বিকর্ষণ করবে। এই জন্য অনেক সময় দেখা যেত চুম্বক কাছে নিয়ে গেলে বিকর্ষণ করে, আবার ঘুরাইলে আবার ঠাস করে লেগে যায়, আকর্ষণ করে। এটাকে এপাশে নিয়ে আসলে আবার আকর্ষণ করবে। তো এইভাবে চুম্বক কিছু পিকিউলিয়ার বিহেভিয়ার দেখায়, যেটা নিয়ে মানুষের অনেক আগ্রহ ছিল, মানুষের অনেক আগ্রহ ছিল। একটা মজার ইনফরমেশন তোমাদেরকে দেই, তারপরে আমরা চুম্বকের ধর্মের মধ্যে ঢুকে যাব। আমাদের যে পৃথিবীটা আছে, এই পৃথিবী কিন্তু বিশাল আকৃতির একটা চুম্বক। এই যে পৃথিবী, এই পৃথিবী হলো বিশাল আকৃতির একটা চুম্বক। পৃথিবীর তোমরা দেখেছো উত্তর মেরু থাকে, ধরো এটা হলো উত্তর মেরু এবং এটা হলো দক্ষিণ মেরু। অনেকটা দেখতে একটা কমলার মতো হয়ে গেছে, কমলার বোটা এখানে, তো ধরো উত্তর মেরু দক্ষিণ মেরু। পৃথিবীর ক্ষেত্রেও এটা হলো তোমার উত্তর মেরু বা নর্থ পোল, এটা হলো সাউথ পোল। একটা চুম্বকের মতো পৃথিবীটাও অনেকটা চুম্বকের মতো একটা বিহেভিয়ার কিন্তু দেখায়। আচ্ছা, আরেকটা মজার ঘটনা তোমাদেরকে বলি। চুম্বক সবসময় একটা চুম্বককে আকর্ষণ করে। এখন তুমি আমার সাথে মারামারি করতে আসবা যে ভাই আপনি এটা ভুল কথা বলতেছেন, চুম্বক কেন চুম্বককে আকর্ষণ করবে? হ্যাঁ, চুম্বক তো চুম্বককে আকর্ষণ করে। আমি বললাম শুধুমাত্র চুম্বককেই আকর্ষণ করে। এখন তুমি শিওর আমার সাথে মারামারি করতে আসবা, তুমি বলবা চুম্বক শুধুমাত্র না, ভাই মেটাল টেটাল, আপনি একটা কাজ করেন, আপনি একটা লোহা নিয়ে আসেন, লোহা নিয়ে এসে ধরেন দেখেন আকর্ষণ করতেছে। আপনার কথা ভুল, শুধুমাত্র চুম্বক না, চুম্বক এবং মেটালকেও আকর্ষণ করে। কিন্তু ভাই সত্যি কথা বলছি, চুম্বক শুধুমাত্র চুম্বককেই আকর্ষণ করে। তুমি বলতে পারো যে তাহলে মেটাল কেমনে আকর্ষণ করতেছে, তাহলে ওটাকে জিন, ভূত, আকাশ থেকে ভূত নামে আসছে? ভূত নামে আসে নাই। এই যে মেটাল যেগুলো আছে, মেটাল, মেটাল যেগুলো, ধরো এটা একটা মেটাল,
মেটালগুলো কি হতে পারে, ধরলাম এটা একটা লোহা। তো লোহা বা যে কোনো একটা ধাতুর তুমি দেখবা শেষ কক্ষপথে মুক্তজোর ইলেকট্রন থাকে। মুক্তজোর বলে না কি বলে, কেমিস্ট্রিতে পড়ছিলাম, ওই যে সিঙ্গেল ইলেকট্রন থাকে। তো সিঙ্গেল ইলেকট্রন যখন শেষ কক্ষপথে থাকে, তো এই সিঙ্গেল ইলেকট্রনের তোমরা দেখবা যদি কেমিস্ট্রি পড়ে থাকো, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থাকে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেটা ম্যাগনেটিজমের সাথে সম্পর্কিত বা চৌম্বকত্বের সাথে সম্পর্কিত। তো যখন একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে, তো সেটার একটা চৌম্বকের মতো একটা বিহেভিয়ার দেখা যায়, চৌম্বকের মতো একটা বিহেভিয়ার থাকে। অন্য একটা চৌম্বকের কাছে নিয়ে গেলে তখন এটার মধ্যে সেই বিহেভিয়ারটা স্ট্রং হয় এবং এটা চৌম্বকে পরিণত হয়। বিশ্বাস হয় না? তোমাদের একটা এক্সাম্পল দেই যেটা তুমি বিশ্বাস করতে বাধ্য হবা। তুমি আজকে একটা কাজ করবা, একটা চুম্বক নিবা, একটা চুম্বক নিয়ে তার সাথে একটা ধরো ধাতু যুক্ত করে দিবা, ধরো একটা পেরেক, ঠাস করে এটার সাথে লেগে যাবে। আচ্ছা, আর একটা পেরেক যদি চুম্বকের কাছে নিয়ে আসো, এটাও লেগে যাবে। বাট এই চুম্বকটা এই যে পেরেকটাকে আকর্ষণ করলো, পেরেকটা লেগে গেল, তার মানে পেরেকটা এখন চুম্বকেও রূপান্তরিত হয়ে গেছে। সো তুমি যদি আরেকটা পেরেক নিয়ে আসো, তুমি দেখবা সেই পেরেকটা এই নিচের পেরেকের সাথেই লেগে যাবে। তার মানে এই পেরেকটা আসলে চুম্বকে পরিণত হয়ে গেছে। চুম্বকের কাছে যখন নিয়ে গেছি তখন পেরেকটাও চুম্বক হয়ে গেছে, চুম্বক চুম্বক একটা একটাকে আকর্ষণ করে লাগিয়ে নিছে। বুঝতে পারছো? আচ্ছা, যদি এটা বুঝতে পেরে থাকি, তোমাদের একটা জাস্ট যন্ত্রের কথা বলে এই টপিকটা শেষ করব। এইটা হচ্ছে আমাদের কম্পাস। কম্পাস কি জিনিস জানো? কম্পাস আসলে একটা চুম্বক। কম্পাস আসলে কিছুই না, কম্পাস আসলে একটা চুম্বক। কম্পাস, কম্পাসের একটা লম্বা ডান্ডি থাকে। এই ডান্ডি আসলে কিছুই না, এই ডান্ডিটা হলো একটা বড় লম্বা চুম্বক। এই চুম্বকের একটা হলো নর্থ সাইড, একটা হলো সাউথ সাইড, বা একটা হলো উত্তর মেরু, একটা হলো দক্ষিণ মেরু, তাই তো? প্রত্যেকটা চুম্বকের তো নর্থ সাউথ থাকে। আচ্ছা, পৃথিবীর একটা নর্থ সাউথ, একটা সাউথ আছে। তো তুমি যখন এই একটা চুম্বককে ফাঁকা অবস্থায় বা শূন্য অবস্থায় ধরবা, পৃথিবীতে একটা চুম্বক, পৃথিবী একটা চুম্বক, আবার এটা একটা চুম্বক। তো পৃথিবীর নর্থ সাউথের সাথে এটার নর্থ সাউথ চুম্বক আকর্ষণ বিকর্ষণ করে এমন অবস্থা তৈরি হয় যে পৃথিবীর নর্থের সাথে এটার নর্থ একদিকে চলে আসে, পৃথিবীর সাউথ যেদিকে সেই সাউথের সাথে এটা একদিকে চলে আসে। তো তুমি যদি এখানে কম্পাস রাখো পৃথিবীর এই জায়গায় দাঁড়ায়, তাহলে এই পাশে নর্থ, তুমি দেখবা নর্থ এ পাশে থাকবে, নিচের দিকে সাউথ, দেখবা এদিকে সাউথের ডান্ডিটা থাকবে। তুমি যেদিকেই ঘুরাও না ঘুরাও, এই ডান্ডিটা কিন্তু ঘুরে ফিরে ওই আকর্ষণ বিকর্ষণ করে আবার এই নর্থ সাউথেই অ্যালাইন্ড হয়ে যাবে। নর্থ সাউথেই অ্যালাইন্ড কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তার মানে বুঝতে পারতেছো, এই যে চুম্বকের এখানে যে নর্থ লেখা, এটা আসলে নর্থ সাউথ না, এইটা আসলে সাউথ সাইড, এটা আসলে সাউথ, লেখা থাকে নর্থ। এই যে এটা, এটা আসলে নর্থ, এখানে লেখা থাকে সাউথ। কেন? কারণ পৃথিবীর যে নর্থ, পৃথিবীর নর্থ এটার সাউথকে আকর্ষণ করে, যার কারণে এই সাউথের পাশটা নর্থের দিকে চলে যায় এবং লিখে দেওয়া আছে যে এটা তার নর্থের দিক। আচ্ছা, বুঝিও কিন্তু পৃথিবীর যেটা সাউথ, সেটা কিন্তু এই চুম্বকের নর্থকে আকর্ষণ করে। এই জন্যে যেই কাঠিটা সাউথের দিকে যায়, সেই কাঠিটা আসলে চৌম্বক ক্ষেত্রের নর্থ দিক। বুঝছো? তো এই আমরা কম্পাস দিয়ে খুব সহজেই পৃথিবীর দিক নির্ণয় করতে পারি। বা কোনো একটা জায়গায় হারায় যাও যদি তুমি, ধরো পড়াশোনা না করার কারণে বাসা থেকে বাইর করে দিছে, এখন বললো যে তুই তো পড়াশোনা করিস না, যেদিকে দু চোখ যায় চলে যা। তো তোমার দুই চোখ তো অনেক দিকে যাইতে পারে, বাট তুমি ধরো তোমার দুই চোখ দিয়ে কল্পনা করছো আমি স্যান ফ্রান্সিসকো যাব, কারণ তোমার কাছে তো কিছু নাই, বাসা থেকে তো মোবাইল টোবাইল কিছু দেয়নি। তো এই কম্পাস দিয়ে তুমি দিক বের করতে পারবা যদি বেসিক আইডিয়া থাকে যে বাংলাদেশ থেকে স্যান ফ্রান্সিসকো পশ্চিম দিকে অনেকটা, তাহলে পশ্চিম দিক ধরে ধরে তুমি চলে যাবা। এইভাবে তুমি দিক নির্ণয় করতে পারবা। একটা লাইফ হ্যাক শিখাই দিলাম, বুঝছো? এখন ওরস্টেড নামে একটা বিজ্ঞানী ছিল। ওরস্টেড কি করলো, ওরস্টেড একটা ফ্যাক্টরিতে কাজ করতো। ফ্যাক্টরিতে কাজ করার সময় সে সার্কিট নিয়ে অনেক জিনিসপত্র করতো। সেই প্রায় 1800 দশকের আগের, অনেক আগের ঘটনা। ওই সময় তোমার তড়িৎ সার্কিট, বর্তনী, সব জিনিসপত্র নিয়ে অনেক ব্যাপক বিপ্লব হয়ে গেছে ওই সময়। তো ওরস্টেড সেই সময় কাজ করতেছিল একটা সার্কিট নিয়ে। সার্কিটটা কিরকম হয় তোমরা সার্কিট দেখছো, যে একটা ব্যাটারি থাকে বা একটা সোর্স থাকে। এটার আমি উপরে নিয়ে গেলাম, ধরো এখানে তোমার একটা রোধ থাকলো, রোধ। আচ্ছা, এই আসলে রোধ দেখানোর দরকার নাই, ধরো একটা তার বা যে কোনো কিছু।
তো আমি যখন ব্যাটারিতে কানেকশন দিচ্ছি তো তখন এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। কি প্রবাহিত হচ্ছে? তড়িৎ। তড়িৎ যদি প্রবাহিত হয়, এখন ওরস্টেডের পকেটে একটা কম্পাস ছিল। তখন ভাই, তখন তো আর গুগল ম্যাপস ছিল না, তখন তো অ্যাপেল ম্যাপস ছিল না, তখন মানুষজন কম্পাস দিয়ে দিক নির্ণয় করতো। তো আসলে স্বাভাবিক, এখন আমাদের কাছে কম্পাস থাকে না, কারণ আমাদের ফোনে গুগল ম্যাপস থাকে। তো তার কাছে কম্পাস ছিল, তো কম্পাস দেখে দিক নির্ণয় করতো। হঠাৎ দেখলো যখন এর মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার হাতের কম্পাসটা কেমন যেন বিহেভিয়ার দেখাচ্ছে। কম্পাসটা সে কাছে নিয়ে গেল, দেখলো আরো বেশি পিকিউলিয়ার বিহেভিয়ার, ভুতুরে কাণ্ড ঘটতেছে। তারপর সে কম্পাসটাকে এই জায়গায় সেট করলো, এই জায়গায় সে তার কম্পাসটাকে সেট করলো, কারেন্টের প্রবাহ বন্ধ করলো। কি করলো? কারেন্টের প্রবাহ বন্ধ করে দিল। কারেন্টের প্রবাহ, এখন এখানে কোনো কারেন্ট নেই, কম্পাসটা নর্মাল অবস্থায় আছে, যেমন থাকার কথা। নর্মাল, ধরো এদিকে উত্তর এদিকে দক্ষিণ এরকম একটা অবস্থায় আছে কম্পাসটা। আচ্ছা, এইবার সে কি করলো? এইবার তো ঘটনাটা ঘটছে, এবার সে বিদ্যুতের কানেকশন দেওয়া শুরু করলো, যার ফলে তড়িৎ প্রবাহ শুরু হইলো। সে দেখলো এই কম্পাসের কাঁটাটা উত্তর দক্ষিণ দিক বরাবর থাকার কথা, বাট এইটা এরকম কাঁপাকাঁপি করতেছে। এ তো ভয় পেয়ে গেছে যে আমার 3 বছর আগে ওর দাদা মারা গেছিল। তো সে চিন্তা করছে যে আমার দাদা কি ফেরত আসলো নাকি। মজা করলাম, এমন কোনো কিছু সে চিন্তা করে নাই। আমরা থাকলে হয়তো চিন্তা করতাম যে আমার কোনো একটা আত্মা চলে আসছে, প্রেতাত্মা চলে আসছে, সে কোনো ঝামেলা করতেছে। আমরা বলতাম আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমার কাছে টাকা পয়সা কিছু নাই। বাট ও কিন্তু আসলে বিজ্ঞানী ছিল। তো সে চিন্তা করলো, এই চৌম্বক ক্ষেত্র বা এই চৌম্বকটা যেহেতু লাফালাফি করতেছে, তার তো পৃথিবীর চৌম্বকের সাথে মিলায় থাকার কথা। কারেন্টের প্রবাহ করলে সে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ছাড়াও কোনো একটা অদৃশ্য কারণে কনফিউজ হয়ে যাচ্ছে কোন দিকে যাবে। তার মানে যখন একটা তারের মধ্যে দিয়ে কারেন্টের প্রবাহ হয়, তার মানে অবশ্যই এই তারের আশেপাশে নতুন কোন একটা চৌম্বক তৈরি হয়েছে। সেখান থেকে অরস্টেড বলল যে তুমি যদি বিদ্যুৎ প্রবাহ করো তাহলে চৌম্বক তৈরি করা যায়, বিদ্যুৎ প্রবাহ করলে চৌম্বক তৈরি করা যায়। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা তড়িৎ ক্ষেত্র পড়ছো। তড়িৎ ক্ষেত্র কি জিনিস ছিল? তড়িৎ ক্ষেত্র কি জিনিস ছিল? তড়িৎ ক্ষেত্র ছিল কোন একটা ধনাত্মক চার্জ, হ্যাঁ, এই ধনাত্মক চার্জ বা যে কোনো একটা চার্জ হতে পারে, কিউ চার্জ ধরলাম এই কিউ চার্জ। এই মুছো না কেন বন্ধু তুমি? আচ্ছা, মুছে দিচ্ছি, দাঁড়াও তোমাকে। ধরলাম কোন একটা চার্জ কিউ, কোন একটা কিউ চার্জ। এই কিউ চার্জ তার চারিদিকে একটা প্রভাব বিস্তার করে। তড়িৎ ক্ষেত্রে তোমরা পড়ছো, তার চারিদিকে একটা প্রভাব বিস্তার করে। যেমন এ পাশে যদি একটা পজিটিভ চার্জ থাকে, সে কি করবে? যদি এই কিউ চার্জ যদি পজিটিভ হয় তাহলে তাকে বিকর্ষণ করবে এইদিকে। যদি এই কিউ চার্জটা পজিটিভ হয়, এখানে যদি কোনো একটা পজিটিভ চার্জ থাকে তাকে কিন্তু বিকর্ষণ করবে। এই একটা পজিটিভ চার্জকে আরেকটা চার্জ কি রকম বিহেভিয়ার দেখায় তার উপর নির্ভর করে আমরা একটা ক্ষেত্র কল্পনা করতে পারি, তাই না? যে এটা তার চারিদিকে একটা ক্ষেত্র বা প্রভাব বিস্তার করে। তার এই প্রভাবজনিত এলাকার মধ্যে যখন কোনো একটা পজিটিভ চার্জ আসে, সে তাকে বিকর্ষণ করে। এবং আমরা একটা চিত্র আঁকাইতাম, এই রকম একটা চিত্র আঁকাইতাম। এই চিত্র দিয়ে কি প্রকাশ করত? এই চিত্র দিয়ে প্রকাশ করত যে এই চার্জটার তড়িৎ ক্ষেত্রটা কেমন, এই চার্জের তড়িৎ ক্ষেত্রটা কেমন। আমরা এই চিত্র থেকে তড়িৎ ক্ষেত্র বুঝতে পারতাম। চিত্র থেকে কি বুঝতে পারতাম? তড়িৎ ক্ষেত্র। যে কোনো একটা পজিটিভ চার্জ যদি আমি এখানে নিয়ে আসি, এটা বাইরের দিকে ধাক্কা খাবে, আর একটা পজিটিভ চার্জ এখানে নিয়ে আসলে বাইরের দিকে ধাক্কা খাবে। এবং এই যে ক্ষেত্র, এই ক্ষেত্রের কিন্তু দিক থাকতো। যেমন এই যে এখানে যখন আমি একটা বস্তুকে নিয়ে আসি, তখন এটা বাইরের দিকে ধাক্কা খায়। এই জন্য তড়িৎ ক্ষেত্র দিকটা ছিল বাইরের দিকে, যে পজিটিভ চার্জ নিয়ে আসলে বাইরের দিকে ধাক্কা দিবে। এটা বুঝাইতো আমাদের তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের কিন্তু দিক থাকে। উল্টাটা হইতে পারতো, যদি এটা নেগেটিভ হইতো তাহলে সবকিছু ভিতরের দিকে থাকতো। ভিতরের দিকে মানে বুঝাইতো যে বাইরে যদি একটা পজিটিভ চার্জ নিয়ে আসি, তাহলে সেটা চারিদিক থেকে টেনে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করবে। তো তড়িৎ ক্ষেত্রের মতো চৌম্বক ক্ষেত্রও হয়। তুমি যদি একটা চৌম্বক রাখো, চৌম্বক, হ্যাঁ, এটা একটা চৌম্বক, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। তুমি যদি একটা চৌম্বক রাখো, সেই চৌম্বকেরও কিন্তু একটা প্রভাব বিস্তার করার জায়গা থাকবে। প্রভাব কি শুধু তড়িৎ ক্ষেত্র বিস্তার করবে কিনা? প্রভাব কি শুধু একটা চার্জ বিস্তার করতে পারে? একটা চার্জ, তার চারপাশে একটা প্রভাব আছে, ঠিক আছে। চৌম্বকেরও প্রভাব আছে। চৌম্বক কোনো পাতি নেতা না, চৌম্বক একটা বড় একটা নেতা। আমরা যে অধ্যায়টা পড়তেছি, এই অধ্যায়ে তড়িৎ ক্ষেত্রের এই
চার্জ এবং চুম্বক এই দুইটা হচ্ছে দুই ভাই, দুটা বড় বড় নেতা। তো এর প্রভাব আছে, এরও কিন্তু প্রভাব আছে চারিদিকে, তবে এর প্রভাবটা একটু অন্যরকম। এর প্রভাবটা একটু অন্যরকম। এর প্রভাবটা এরকম যে আমরা এখানে কি হিসাব করতাম, যে একটা পজিটিভ চার্জকে কাছে নিয়ে আসলে সেটা কোন দিকে যাবে। একটা চুম্বকের ক্ষেত্রে হিসাব করা হয় একটা উত্তর মেরুকে কাছে নিয়ে আসলে সেটা কোন দিকে ধাক্কা বা কি অনুভব করবে। তো চিন্তা করো একটা উত্তর মেরু মানে কি, নর্থ সাউথ, নর্থ পোল। তো নর্থ পোলকে যদি আমি এখানে নিয়ে আসি, এটা নর্থ, এটা নর্থ, একটা ধাক্কা খাবে, ধাক্কা খাবে, এটা একটা ধাক্কা খাবে, তাই না? ধাক্কা খাবে। যদি আমি নর্থ এটাকে এইখানে নিয়ে আসি, তাহলে এটা এইদিকে ধাক্কা খাবে। যদি নর্থের এটাকে আমি এখানে নিয়ে আসি, তাহলে ধরো এটা এইদিকে ধাক্কা খাবে। নর্থের এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে হয়তো তেমন একটা ধাক্কা খাবে না, বাট এখানে নিয়ে আসলে এ সাউথের দিকে আকর্ষিত হবে। এখানে নর্থ নিয়ে আসলে সে সাউথের দিকে আকর্ষিত হবে, এখানে নিয়ে আসলে সে সাউথের দিকে আকর্ষিত হবে। তো আমি এটাকে এভাবে চিন্তা করতে পারি, এই যে আকর্ষণের প্রভাব, এই প্রভাবটাকে এই রকম একটা এইটা দিয়ে প্রকাশ করা হয়। তো দেখো এটা কিন্তু এইদিকে থাকা খাচ্ছে, এখানে রাখলে ওইদিকে, এখানে রাখলে ওইদিকে, এখানে রাখলে আবার কাছে, এখানে রাখলে আবার কাছে যাওয়ার চেষ্টা করতেছে। তো এইটাকে এইটাকে এরকম চিত্র দিয়ে প্রকাশ করে, এইটাকে এরকম চিত্র দিয়ে প্রকাশ করে, এরকম চিত্র দিয়ে প্রকাশ করে, চিত্র দিয়ে প্রকাশ করে। এই চিত্রটা কি বোঝাচ্ছে? এই চিত্রটা বোঝায় এই চুম্বকের আশেপাশে যে কোনো একটা জায়গায় তুমি যদি অন্য একটা চুম্বকের উত্তর মেরু নিয়ে আসো, সেই উত্তর মেরু কিরকম প্রভাব লাভ করবে বা তার উপর কিরকম এফেক্ট পড়বে, এটার প্রভাব বিস্তার জনিত এলাকার মধ্যে। তো ধরো যদি, তাহলে এখান থেকে আমরা কি দেখছিলাম, ধরো তুমি এইখানে একটা চুম্বকের উত্তর মেরু নিয়ে আসছো, তাহলে এই যে আমি রেখাটা আঁকাইছি, এই রেখার স্পর্শক বরাবর সে একটা বল অনুভব করবে বা ধাক্কা অনুভব করবে। দেখো উত্তর মেরু বিকর্ষণ করবে। আচ্ছা, ধরো আমার খুব পারফেক্টলি আঁকানো হয় নাই, তো ধরো এটা একটু এইদিকে হওয়ার কথা ছিল, তো জিনিসটা হতে পারে এরকম, জিনিসটা তার মানে হতে পারে এরকম, এই যে এরকম, হ্যাঁ এরকম, এই যে এবার ঠিক আছে। হ্যাঁ এবার একটু ঠিক আছে। এবার তাহলে একটা উত্তর মেরুকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে কি করবে, এই যে উত্তর উত্তরকে ধাক্কা দিবে, স্পর্শক বরাবর একটা ধাক্কা অনুভব করবে। যদি আমি একটা উত্তর মেরুকে এখানে নিয়ে আসি, তাহলে আয় হায় এই যে দক্ষিণ, এই যে উত্তর, এরা কি করবে, এরা একজন আরেকজনকে আকর্ষণ করবে, একটু এদিকে আসবে, আবার যখন এই পয়েন্টে চলে আসবে তখন আমার ভিতরের দিকে আকর্ষণ অনুভব করবে। যখন এখানে রাখছি তখন এই স্পর্শক বরাবর একটু ভিতরে যাচ্ছে, তারপর আবার ভিতরে ঢুকে যাচ্ছে। তো এই আকর্ষণ বিকর্ষণ বা তার ইফেক্টটা কিরকম, এই ইফেক্ট বোঝানোর ক্ষেত্রে আমরা চৌম্বকেরও চৌম্বক ক্ষেত্র থাকে। এই চৌম্বক ক্ষেত্র দেখো একটা দিক আছে, চৌম্বক ক্ষেত্রেরও কিন্তু একটা দিক আছে। তো তড়িৎ ক্ষেত্রকে আমরা ই দিয়ে প্রকাশ করি, তড়িৎ ক্ষেত্রকে আমরা ই দিয়ে প্রকাশ করি, মনে পড়ে কিনা, মনে পড়ে কিনা ছোট্ট বন্ধুরা? ই দিয়ে প্রকাশ করি, যেটা একটা দিক থাকে। চৌম্বক ক্ষেত্রকে আমরা বি দিয়ে প্রকাশ করি, চৌম্বক ক্ষেত্রকে আমরা বি দিয়ে প্রকাশ করি, যেটারও একটা দিক থাকে, যেটারও একটা দিক থাকে। ঠিক আছে। আচ্ছা, এখন ওরস্টেডের যে চৌম্বক ক্ষেত্র তৈরি হইলো, ওরস্টেডের চৌম্বক ক্ষেত্রের মধ্যে ওরস্টেড কিছু কথা বলল যেটা সে পরীক্ষা করে দেখতে পারছে। প্রথমে সে বলল যে আমি যদি কোনো একটা প্রবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করি, তাহলে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। যেই চৌম্বক ক্ষেত্র থাকার কারণে বা চৌম্বক সৃষ্টি হওয়ার কারণে আমার যে কম্পাসটা সে কনফিউজড হয়ে যায়, যে আমি পৃথিবীর সাথে ম্যাচ করব নাকি এই চৌম্বকের সাথে ম্যাচ করব, সে কনফিউজড হয়ে যায়। যার কারণে দেখা যায় যে বিভিন্ন রকম জিনিসপত্র খেয়াল করা যায়, ভুতুরে জিনিসপত্র। তো তিনি প্রথমে প্রথম যে স্বীকারোক্তি দিলেন, প্রথম যে কথাটা তিনি বললেন সেটা ছিল এরকম। প্রথম যে তিনি স্বীকারোক্তিটা দিলেন যে যতক্ষণ এটার মধ্যে তড়িৎ প্রবাহিত হয় বা যখন এটার মধ্যে তড়িৎ প্রবাহিত হয় তখন এখানে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, বা জিনিসটাকে এভাবে বলে যে বি অকার্স মানে সৃষ্টি হয় when কারেন্ট ফ্লোস, কারেন্ট মানে বিদ্যুৎ প্রবাহিত হয়। ঠিক আছে। আচ্ছা,
এরপরে তিনি একটা কথা বললেন, তিনি বললেন যে এই বিদ্যুতের মান যত বেশি হবে, তিনি এই ভোল্টেজটা বাড়াইলো, এখানে যে ব্যাটারিটা আছে সে ব্যাটারির ভোল্টেজটা বাড়াইলো, এখানে কারেন্টের মানটা বৃদ্ধি পাইলো, কারেন্টের মানটা বৃদ্ধি পাইলো। তো তিনি দেখলো কারেন্টের মান যত বাড়তেছে এই কম্পাসের কাঁপাকাঁপি তত বেশি বাড়তেছে। তিনি এখান থেকে বললেন যে বি এর যে মান, বি এর যে মান সেটা সরাসরি নির্ভর করে কারেন্টের উপর, কারেন্টের মানের উপর। ঠিক আছে, তিনি বললেন যে এই যে বি এর যে ভ্যালুটা আছে বা বি এর যে মান আছে, দেখো এটা কিন্তু ভেক্টর, এটা হচ্ছে মান, তড়িৎ ক্ষেত্রের মান, এটা সরাসরি নির্ভর করে কার উপরে? বিদ্যুৎ প্রবাহের উপর। বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পাইলে চৌম্বক ক্ষেত্রের মানটা বৃদ্ধি পায়, চৌম্বক ক্ষেত্রের মানটা বৃদ্ধি পায়, আরো বেশি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, আরো বেশি আকর্ষণ করার মতো শক্তিশালী চৌম্বক এখানে তৈরি হয়। তারপরে তিনি আরেকটা কথা বলল, তিনি দেখলো যখন আমি এইটা সরাই ফেলতেছি, কারেন্টের প্রবাহ বন্ধ করে ফেলতেছি, তখন এখানে আর কোনো দেখা যায় না, চৌম্বক ক্ষেত্র দেখা যায় না। তো তিনি বললেন যে বি স্টপস হোয়েন কারেন্ট স্টপস, কারেন্ট থেমে গেছে মানে চৌম্বক ক্ষেত্রও থেমে গেছে। তারপরে তিনি একটু বললেন চলো কুছ তুফানি করতে হ্যাঁ, তিনি বললেন যে আমি একটা কাজ করি, আমি ব্যাটারিটাকে উল্টা করে লাগাই দিই। সে তো বিজ্ঞানী ভাই, তার তো সে জিনিসপত্র এক্সপ্লোর করছে, সে এটাকে উল্টা করে লাগাই দিল। উল্টা করে লাগালে কি হবে? আরে কারেন্ট যাচ্ছিল আগে এই দিকে, ব্যাটারি এখন উল্টা করে দিছে, তাহলে কারেন্ট এখন উল্টা দিকে আসবে। তো দেখা যাইতো কারেন্ট যখন এই দিকে যাইতো কম্পাসটা এই দিকে বেঁকে গেছে, কারেন্ট যখন উল্টা দিকে আসতেছে কম্পাসটা আবার এই দিকে বেঁকে গেছে। তিনি বললেন যে ডিরেকশন অফ কারেন্টের যে ডিরেকশন ডিরেক্টলি সরাসরি এফেক্টস প্রভাব বিস্তার করে এফেক্টস অন দ্য ডিরেকশন অফ বি, যে আমাদের চৌম্বক ক্ষেত্রের যে দিক সেই দিকের ওপর আমার তড়িৎ প্রবাহের দিক সরাসরি প্রভাব বিস্তার করে। আমি তড়িৎ প্রবাহের দিকটা চেঞ্জ করে দিই, চৌম্বক ক্ষেত্রের দিকও চেঞ্জ হয়ে যায়। এটা এই চারটা কথা তিনি আমাদেরকে সবার সামনে জনসম্মুখে বলে চলে গেলেন যে দেখো ভাই, তুমি যদি তড়িৎ প্রবাহ করো, তোমার কাছে চৌম্বক নাই, বাট তোমার চৌম্বকের অনেক শখ, তোমার ছোটবেলা থেকে শখ, তুমি একটা চৌম্বক তুমি চাও, বাট তোমাকে কেউ কোনো চৌম্বক কিনে দেয় না, তুমি চৌম্বক পাও নাই, তাহলে মন খারাপ করার কারণ নাই। তুমি যদি তড়িৎ প্রবাহিত করো তাহলে সেই তড়িৎ প্রবাহিত হচ্ছে যে তারের মধ্যে দিয়ে, সেই তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, যেটা একটা অবশ্যই স্বাভাবিক চৌম্বকের মতো হয় না, এই চৌম্বক ক্ষেত্রটা বেশ পিকিউলিয়ার হয়, নতুন নতুন জিনিসপত্র দেখা যায়। চৌম্বক ক্ষেত্রের একটা দিক থাকে, আমরা দেখতে চাই এই চৌম্বক ক্ষেত্রের, অর্স্টের যে চৌম্বক ক্ষেত্রটা বললো, এই চৌম্বক ক্ষেত্রের দিক কি রকম, নর্থ কোন দিকে, সাউথ কোন দিকে, কোনটা কি দিকে, এটা আমরা জানতে চাই। এটা জানার জন্য আমাদের জানতে হবে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন ডিউ টু কারেন্ট, মানে কারেন্টের কারণে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেই ম্যাগনেটিক ফিল্ডের দিক কোন দিকে, এটা আমরা জানার চেষ্টা করবো। আসো দেখো, ডিরেকশন বের করার জন্য অনেকগুলো বিজ্ঞানী অনেকগুলো কথা বলে গেছে, তার মধ্যে সবচেয়ে প্রচলিত হলো ম্যাক্সওয়েলের স্ক্রু ল, যেটা আমাদের আসলে তেমন একটা কাজে আসবে না, কারণ আমরা হাতে কলমে জিনিসপত্র শিখি না, আমরা স্ক্রু কোন দিকে ঘোরালে কোন দিক দিয়ে এগুলো বুঝি না। তো স্ক্রু ল আমরা দিব না, স্ক্রু ল আমরা পড়বো না, আমরা পড়বো ফ্লেমিং এর ডান হাতের নিয়ম। ফ্লেমিং এর ডান হাতের নিয়ম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, ডান হাতের নিয়ম, রাইট হ্যান্ড রুল। আচ্ছা, ফ্লেমিং এর ডান হাতের নিয়মটা কিরকম? ফ্লেমিং এর ডান হাতের নিয়মটা এরকম যে ধরো তড়িৎ প্রবাহিত হচ্ছে, ধরো তড়িৎ প্রবাহিত হচ্ছে, কোথায় তড়িৎ প্রবাহিত হচ্ছে? ধরো এই একটা তার আছে, এই যে এই একটা কেবল, এই কেবলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে? তড়িৎ প্রবাহ হচ্ছে ধরো উপরের দিকে, এইদিকে আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে আমাদের আই কারেন্টের দিক। তো ফ্লেমিং বলল যে তুমি তোমার ডান হাতটা নিবা, ডান হাতটা নিয়ে যেই দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেদিকে তোমার বৃদ্ধাঙ্গুলিটা দিবা। বৃদ্ধাঙ্গুলিটা দিলে তোমার আঙুলটা যেটা থাকবে
সেই আঙুলটা যেই দিকে ভাঁজ হয়, আঙুলটা যেদিকে ভাঁজ হয় সেই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র থাকে। তাহলে তুমি যদি এখানে দাও, তোমার হাতটা যদি এইখানে দাও, আমি তোমাকে দেখাই, তোমার হাতটা দিয়েই আমি তোমাকে দেখাই। তুমি তোমার বৃদ্ধাঙ্গুলি এখানে দাও, বাকি আঙুলগুলো এই যে এদিকে ঘুরবে এইভাবে, এটা হলো তোমার হাত। তাহলে তোমার কারেন্টের দিক হচ্ছে এই যে উপরেরটা, এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের দিক। আর তোমার চারিদিকে এই যে আঙুলগুলো এদিক দিয়ে ঘুরতেছে, আঙুলগুলো এদিক দিয়ে যে ঘুরতেছে, এইটা হলো তোমার চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে তোমার চৌম্বক ক্ষেত্রটা এই চারিদিক বরাবর ঘুরবে। এই যে তার, এই তারের চারিদিক বরাবর চৌম্বক ক্ষেত্রটা ঘুরবে। চৌম্বক ক্ষেত্রটা চারিদিক বরাবর ঘুরবে। আসলে কি চৌম্বক ক্ষেত্রটা ঘুরতেছে? আসলে কিন্তু ঘুরতেছে না। চৌম্বক ক্ষেত্র মানে হচ্ছে এই যে রেখাটা আমি আঁকাইলাম, তার যে কোনো একটা বিন্দুতে স্পর্শক বরাবর সাইডের দিকে, তাই না? তো তাহলে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে? ধরো এই যে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? তাহলে অনেকে মনে করে এটা গোল গোল ঘুরতেছে, আসলে গোল গোল ঘুরতেছে না, কিন্তু এটা কিন্তু চৌম্বক ক্ষেত্র বোঝানোর জন্য আমরা এভাবে আঁকাই বক্ররেখা দিয়ে। বাট চৌম্বক ক্ষেত্রের দিক কোনটা হয়? গোল গোল হয়? গোল গোল কিন্তু হয় না। যে কোনো একটা বিন্দু তুমি নাও, সেই বিন্দুর স্পর্শক বরাবর হবে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক। তো যাই হোক, সেটা তো তোমার নির্দিষ্ট পয়েন্টে, বাট এই প্রভাবটা বোঝানোর জন্য এই সার্কেল গোল গোল জিনিসটা আঁকানো হয়। যে তোমার তার, এই যে আমি তার, আমার চারিদিকে এবার গোল গোল করে ঘুরতেছে জিনিসটা, এটা হলো আমার চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে চিন্তা করো তো, যদি নিচের দিকে হয়, যদি সেম ঘটনা ঘটে, যেখানে সেম ঘটনা যদি ঘটে যেইখানে নিচের দিকে বিদ্যুৎ প্রবাহ এখন নিচের দিকে, ধরো বিদ্যুৎ প্রবাহ এখন নিচের দিকে, আই হলো নিচের দিকে, তাহলে তুমি কি দেখবা? তাহলে অবশ্যই এবার তোমার বৃদ্ধাঙ্গুল নিচের দিকে ধরো, নিচের দিকে। এই যে এবার আঙুলটা কিন্তু এইভাবে, আঙুলটা কিন্তু এবার এইভাবে, অর্থাৎ এখন তড়িৎ ক্ষেত্র, সরি চৌম্বক ক্ষেত্রটা হবে উল্টা, এই দিকে হবে, এই দিকে হবে। এই পিছন থেকে ঘুরে এসে সামনে দিয়ে চলে যাবে, পিছনে, পিছন থেকে ঘুরে এসে সামনে দিয়ে পিছনে চলে যাবে। এইটা হবে আমাদের চৌম্বক ক্ষেত্র। বুঝতে পারছো? এখন এইভাবে গোল গোল করে আঁকানোটা একটু কঠিন, হ্যাঁ। আমার না হাতের আঁকানোর হাত ভালো, আমি না আঁকাইতে পারতেছি, বাট তোমরা হয়তো অনেকে আঁকাইতে পারবা না। তো এটা বোঝানোর জন্য কিছু সাংকেতিক কিছু চিহ্ন আছে, সাংকেতিক কিছু চিহ্ন আছে। যেমন ধরো, সাংকেতিক চিহ্নটা কিরকম? যেমন ধরো এই যে তার না, প্রথম ক্ষেত্রে দেখো, এই চিত্রটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি। প্রথম ক্ষেত্রে খেয়াল করো, এইখানে কি হয়েছে? এইখানে আমার বৃদ্ধাঙ্গুলটা এমনি ধরছি, হাতটা এইভাবে বাঁকা, হাতটা এইভাবে বাঁকা। তার মানে কি? এই ভিতর থেকে বের হয়ে ঘুরে এসে ভিতরে ঢুকতেছে, বোর্ডের মধ্যে থেকে এইভাবে বের হয়ে এসে এই পাশ দিয়ে ঢুকতেছে, তাই না? এইভাবে হাত বাঁকায় দেখো, এই যে এই বের হয়ে আবার এই যে ঢুকে গেল। তাহলে আমার এই পাশ থেকে বের হচ্ছে, এই পাশ থেকে বের হচ্ছে, যে এই তারেরটা খেয়াল করে, যে এই তার, এই তারেরটা বের হইছে, বের হয়ে আবার এই পাশে ঢুকতেছে। এই পয়েন্টে সে বোর্ড থেকে বের হইছে, বের হয়ে এই পয়েন্টে সে বোর্ডে ঢুকতেছে। যখন কোনো একটা তল ভেদ করে কিছু বের হয়, তল ভেদ করে কোনো কিছু বের হয়, সেটাকে ডট দিয়ে প্রকাশ করা হয়, ডট দিয়ে প্রকাশ করা হয়, ডট দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এ পাশ থেকে চৌম্বক ক্ষেত্র বের হচ্ছে, চৌম্বক ক্ষেত্র বের হচ্ছে, ঘুরে আবার ঢুকবে। এই যে ঢুকবে, কোনো কিছু ভেদ করে ঢোকার সময়, কোনো কিছু ভেদ করে ঢোকার সময় চৌম্বক ক্ষেত্রে ক্রস ইউজ করা হয়, ক্রস ইউজ করা হয়। তো তুমি যদি এভাবে রাউন্ড রাউন্ড দিয়ে আঁকাইতে সমস্যা হয়, তুমি এইটাকে এই রকম চিহ্ন দিয়ে বুঝাইতে পারবা। ডট মানে হচ্ছে সেদিক দিয়ে বের হচ্ছে, ক্রস মানে হচ্ছে ওদিক দিয়ে সে ঢুকে যাচ্ছে। ঠিক আছে? তুমি দেখেই বুঝতে পারবা এটা এইভাবে, এইভাবে, এইভাবে যাচ্ছে। তাহলে এটাকে তুমি কিভাবে রূপান্তর করবা? এইটাকে, এই চিত্রকে তুমি কেমনে কি করবা? এই চিত্রটা, এটাও কিন্তু সহজ। তুমি দেখো কোন দিক দিয়ে বের হচ্ছে, কোন দিক দিয়ে বের হচ্ছে আগে দেখো। এই যে এপাশ থেকে বের হচ্ছে, তাই না? এপাশ থেকে সে বের হইলো, ঘুরে এসে এপাশে সে ঢুকলো। কাজে এপাশ থেকে বের হইলো, এপাশে ডট, এপাশে ঢুকলো ক্রস, ডট ক্রস, ডট ক্রস, ডট ক্রস। এভাবে তুমি আঁকাইতে পারবা। ডট ক্রস নিয়ম বলে, কনভেনশন বলে। বাট মূল কথা হচ্ছে এই যে ডান হাতের নিয়ম। যাদের ডান হাত নাই একটু কল্পনা করে নিবা কষ্ট করে। এটা ছিল ফ্লেমিং এর ডান হাতের নিয়ম। ফ্লেমিং এর ডান হাতের নিয়ম খালি কিন্তু একটা না, আরেকটা আছে, আরেকটা কেস আছে, ওটাও দেখা লাগবে কিন্তু। ফ্লেমিং এর ডান হাতের নিয়মের কিন্তু আরেকটা কেস আছে,
কেসটা এইরকম, এটাও দেখে রাখো, এগুলো কিন্তু খুবই দরকারি, খুবই কাজে আসবে, এগুলো এগুলো খুবই কাজে আসবে। ধরো ধরো উম, তোমার তার দিয়ে সলিনয়েড বানানো, সলিনয়েড তো চিনো, কুণ্ডলী, স্প্রিং এর মতো। ধরো ধরো এইরকম, হ্যাঁ, এইটা ধরো, এটা হচ্ছে একটা কয়েল। ধরার কোনো দরকার নাই, এটা আসলে একটা কয়েলই আঁকাইছি। তো এটা হচ্ছে আমার একটা কয়েল। তো তারকে এই কয়েলের মতো বাঁকানো অবস্থায় আছে, একটা তার এই কয়েলের মতো বাঁকানো অবস্থায় রাখা আছে। এই তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বিদ্যুৎ প্রবাহের দিক কোনটা? ধরো বিদ্যুৎ প্রবাহের দিকটা হচ্ছে, ধরো ধরো এইদিকে, যে বিদ্যুৎটা এদিক দিয়ে যাচ্ছে, এই যে এদিক দিয়ে, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এদিক দিয়ে, বিদ্যুৎটা এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে। মানে কি হচ্ছে? বিদ্যুৎটা বিদ্যুৎটা এমনে ঘুরতেছে, বিদ্যুৎটা এমনে ঘুরতেছে, বুঝছো? বিদ্যুৎ এমনে ঘুরতেছে। কারেন্টের প্রবাহটা এইরকম, তোমাকে একটা চিত্র আঁকে দেখাই। এইরকম হচ্ছে কারেন্টের প্রবাহ, এরকম হচ্ছে কারেন্টের প্রবাহ। এটা হচ্ছে কারেন্ট আই, আয়ের প্রবাহের দিকটা হচ্ছে এইটা। কারেন্ট এমনে ঘুরতেছে, এমনে এমনে ঘুরতেছে। তাহলে বিদ্যুৎ যদি এভাবে ঘুরে, কারেন্ট যদি এভাবে ঘুরে, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক কোনটা? আগে তো আমাদের বিদ্যুৎ সোজা যাইতো, চৌম্বক ক্ষেত্র ঘুরতেছিল, এখন চৌম্বক ক্ষেত্র ঘুরতেছে, সরি বিদ্যুৎ ক্ষেত্র ঘুরতেছে, বিদ্যুৎ ঘুরতেছে, ক্ষেত্র না, বিদ্যুৎটা ঘুরতেছে। তাহলে চৌম্বক কোন দিকে হবে? চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? তাহলে চৌম্বক ক্ষেত্রটা তোমরা ডান হাতে নিয়ম ইউজ করো। ডান হাতে আগে কি করছি? আগে তুমি বিদ্যুতের দিকে বৃদ্ধাঙ্গুলি ধরছো, এখন যেহেতু বিদ্যুৎটা ঘুরতেছে, যেদিকে ঘুরতেছে তুমি সেদিকে তোমার আঙ্গুলগুলা ধরবা। তো কোন দিকে? এই যে এই দিকে। কোন দিকে দেখো তো, এই যে খেয়াল করো এখানে, আহ, আমি যদি এখানে থাকি, এই যে এমনে ঘুরতেছে, এমনে ঘুরতেছে মামা। আচ্ছা, তাহলে এমনে ঘুরতেছে, তুমি হাতটাকে যেদিকে ঘুরতেছে সেদিকে মুষ্টিবদ্ধ করো, যেদিকে ঘুরতেছে সেদিকে মুষ্টিবদ্ধ করো। তাহলে যে দিকটা থাকবে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে তুমি যদি হাতটাকে মুষ্টিবদ্ধ করো, হাতটা যদি মুষ্টিবদ্ধ করো, এইদিকে তো আই ঘুরতেছে, রাইট? তো তুমি ওইদিকে হাতটাকে মুষ্টিবদ্ধ করো। এই যে এই যে আমি হাতটাকে মুষ্টিবদ্ধ করলাম। তাহলে যে বৃদ্ধাঙ্গুলিটা থাকবে সেই বৃদ্ধাঙ্গুলি বুঝাবে আমার চৌম্বক ক্ষেত্রের দিক। এই যে, তাহলে এই যে এটা হলো আমার তড়িৎ প্রবাহের দিক। আর তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে কোনটা? চৌম্বক ক্ষেত্রের দিক হবে এইটা, এটা হবে আমার চৌম্বক ক্ষেত্রের দিক। চৌম্বক ক্ষেত্র, তাহলে চৌম্বক ক্ষেত্র কোনটা? চৌম্বক ক্ষেত্রের ভিতর থেকে সোজা এই যে উপরের দিকে, এটা হবে আমাদের চৌম্বক ক্ষেত্র, এটা হবে আমাদের চৌম্বক ক্ষেত্র। তো চৌম্বক ক্ষেত্র কিন্তু আসলে মানে তোমার ট্রেডিশনাল নর্থ পোল সাউথ পোলের মতো না, যে নর্থ থেকে বের হয়ে সাউথে যাবে, এরকম না। এটা কিন্তু মানে পিকুলিয়ার হতে পারে, কখনো ঘূর্ণায়মান হতে পারে, কখনো সরলরৈখিক হতে পারে ভিতরের দিকে। এটা কিন্তু কুণ্ডলের ভিতরের দিকে, কুণ্ডলের বাইরে না, কিন্তু কুণ্ডলের ভিতরে কিন্তু এটা। ঠিক আছে, এটা ছিল আমাদের ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। তাহলে যদি এমন হয় যে যদি কয়েলটা যদি এভাবে থাকে, যেখানে তড়িৎ প্রবাহের দিক ধরো এই দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? খুবই সহজ, চৌম্বক ক্ষেত্র হবে নিচের দিকে, চৌম্বক ক্ষেত্র হবে নিচের দিকে। বুঝতে পারছি? এটা ছিল আমাদের ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ডিউ টু কারেন্ট। এখন এই যে আমি চৌম্বক ক্ষেত্রের এই যে রেখাগুলো আঁকাচ্ছি, এই রেখাগুলো কিন্তু আসলে চৌম্বক ক্ষেত্র প্রকাশ করে না। চৌম্বক ক্ষেত্র কোনটা প্রকাশ করে? চৌম্বক ক্ষেত্র প্রকাশ করে এই রেখার যে কোনো বিন্দু বরাবর স্পর্শক। তাহলে এই রেখাগুলো কি কি বলে? এই রেখাগুলোকে বলে আবেশ রেখা। আবেশ রেখার যে কোনো একটা বিন্দুতে তুমি যদি স্পর্শক নাও, তাহলে চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়। এই যে আবেশ রেখার কিছু বৈশিষ্ট্য আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে, এগুলো মুখস্থ রাখতে হবে। আবেশ রেখা আঁকানোর, আবেশ রেখা আঁকানোর জন্য কিছু নিয়ম আছে, আবেশ রেখা আঁকানোর কিছু নিয়ম আছে। আঁকানোর প্রথম নিয়ম কোনটা? এটার ডিরেকশন হচ্ছে নর্থ থেকে সাউথ, নর্থ টু সাউথ। ঝামেলা আছে একটা,
নর্থ টু সাউথ, নর্থ টু সাউথ। আমি বললাম এই যে একটা চুম্বক, এটা হলো নর্থ, এটা হলো সাউথ। আচ্ছা, তাহলে চুম্বক ক্ষেত্রের আবার আবেশ রেখার দিক কোনটা? আবেশ রেখা বা ইন্ডাকশন লাইন বলে এটাকে। এটাকে আবেশ রেখা বা ইন্ডাকশন লাইন বলে। এটাকে বলে আবেশ রেখা। আবেশ কেন লিখছি? আবেশ রেখা বা ইন্ডাকশন লাইন। আচ্ছা, এই আবেশ রেখার দিক কোনটা হচ্ছে? এই যে নর্থ থেকে সাউথের দিকে, তাই না? নর্থ থেকে সাউথের দিকে, নর্থ থেকে সাউথের দিকে, নর্থ থেকে সাউথের দিকে, নর্থ থেকে সাউথ, নর্থ থেকে সাউথ, এরকম তো। আচ্ছা, ঠিক আছে, এটা এটা তো ঠিক আছে, বাট এটা হচ্ছে বাইরে এরকম নর্থ থেকে সাউথে যায়, নর্থ টু সাউথ আউটসাইড, হলো বাইরে নর্থ টু সাউথ। কিন্তু যখন ভিতরে থাকে, ভিতরে কিন্তু উল্টা, ভিতরে কিন্তু সাউথ টু নর্থ হয়, ভিতরে কিন্তু সাউথ টু নর্থ হয়। আবেশে কাঁকানোর নিয়ম এটা। বাইরে তো তুমি তো বাইরেই প্রভাব বিস্তার হিসাব করো, তো বাইরে নর্থ টু সাউথ, বাট ভিতরে কিন্তু সাউথ টু নর্থ, ভিতরে হলো সাউথ টু নর্থ, ভিতরে সাউথ টু নর্থ। এটা কিন্তু এক্সেপশন, হ্যাঁ, ভিতরে কিন্তু সাউথ টু নর্থ ইনসাইড, ইনসাইড যখন ভিতরে তখন কিন্তু সাউথ টু নর্থ। আচ্ছা, আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে এই যে আবেশ রেখাগুলো, এই আবেশ রেখাগুলো হচ্ছে বদ্ধ। বদ্ধ মানে এটা খোলা না। তোমার হচ্ছে যে ইয়া রেখা যেটা তড়িৎ ক্ষেত্রের, যে আবেশ রেখা, তড়িৎ ক্ষেত্রের আবেশ রেখাগুলো কিন্তু তোমার খোলা, মুক্ত। আর এটা হচ্ছে বদ্ধ মানে লাগানো। তড়িৎ ক্ষেত্রটা কি হয়? মুক্ত, এই যে ফাঁকা, মানে কোনো কানেকশন নাই, একদম ফাঁকা ফাঁকা হয়ে ছড়ায় চলে গেছে। বাট চৌম্বক ক্ষেত্রে কিন্তু এরকম না, চৌম্বক ক্ষেত্রে কিন্তু কানেক্টেড। আচ্ছা, কই গেছিল, কই কই ছিলাম, কই ছিল, হ্যাঁ, চৌম্বক ক্ষেত্রে এটা হচ্ছে বদ্ধ বা ক্লোজড, ক্লোজড। এবং এদের যে দিকটা, চৌম্বক ক্ষেত্রের দিক কোনটা হয়? আবেশ রেখার যে কোনো একটা বিন্দুতে, যে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক কোনটা? এই পয়েন্টের যে স্পর্শক, সেই স্পর্শক বরাবর, তাই না? তাহলে ডিরেকশন অফ বি, বি এর যে ডিরেকশনটা, ডিরেকশন অফ বি ইজ দ্য ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে স্পর্শক, ট্যানজেন্ট অফ ইন্ডাকশন লাইন। যে ইন্ডাকশন লাইন বা আমার যে আবেশ রেখা, আবেশ রেখার যে স্পর্শক বা ট্যানজেন্ট, সেই স্পর্শক বরাবর হয় আমার চৌম্বক ক্ষেত্রের দিকটা। আচ্ছা, আরেকটা কি বলতো? এই আবেশ রেখাগুলো, এগুলো আসলে কোনো ধর্ম না, এগুলো আঁকানোর বৈশিষ্ট্য। এটা হচ্ছে রিপালসিভ, মানে একজন আরেকজনকে বিকর্ষণ করে। তুমি কখনো দেখবে না একটা আবেশ রেখা একটা আবেশ রেখার মধ্যে ঢুকে গেছে, এটা কখনো দেখবা না যে আবেশ রেখা এরকম হয়ে গেছে, এরকম ঢুকে গেছে, এরকম কখনো হয় না। কারণ একটা একটাকে বিকর্ষণ করে, এরা কখনো ছেদ করে না, এরা কখনো ছেদ করে না। নেভার ইন্টারসেক্টস, এরা কখনো একটা একটাকে ছেদ করে না, ইন্টারসেক্ট করে না কখনো। ঠিক আছে, আরেকটা যেটা, সেটা হচ্ছে কোন একটা তলের মধ্যে, ধরো একটা তল তুমি কল্পনা করো, একটা তল তুমি কল্পনা করো, একটা তল কল্পনা করলাম। এই তলের মধ্যে দিয়ে যত বেশি আবেশ রেখা আবেশ রেখা প্রবেশ করবে, ধরো একটা আবেশ রেখা আঁকানো আছে একটা চুম্বকের, তুমি এখানে একটা তল কল্পনা করছো, এই তলের মধ্যে দিয়ে যত বেশি আবেশ রেখা যাবে, তার মানে বোঝায় এইখানে চুম্বক ক্ষেত্রের ঘনত্ব তত বেশি, চুম্বক ক্ষেত্র তত শক্তিশালী, যত বেশি আবেশ রেখা তত বেশি শক্তিশালী। তাহলে আমি এটা বলতে পারি, এটা বলতে পারি নাম্বার অফ ইন্ডাকশন লাইন ইজ, বা নাম্বার অফ ইন্ডাকশন লাইন, এটা সমানুপাতিক হচ্ছে আমার
চৌম্বক ক্ষেত্রের মানের। ঠিক আছে, যত বেশি ইন্ডাকশন লাইন আমি বুঝবো সেখানে চৌম্বক ক্ষেত্রটা তত বেশি শক্তিশালী, চৌম্বক ক্ষেত্রটা তত বেশি শক্তিশালী। আসলে মান বলা উচিত না, এটা বলা উচিত কি বলা উচিত এটাকে, নাম্বার অফ ইন্ডাকশন লাইন। যত বেশি ইন্ডাকশন লাইন থাকবে ইন্টেন্সিটি বলা যায়, হ্যাঁ ইন্টেন্সিটি বা তীব্রতা। ইন্টেন্সিটি অফ পি, চৌম্বক ক্ষেত্রের তীব্রতা তত বেশি, চৌম্বক ক্ষেত্রের তীব্রতা তত বেশি। যত বেশি রেখা থাকবে, ধর এখানে 3টা আছে, যদি 10টা থাকতো তাহলে এই জায়গায় তীব্রতা তত বেশি হবে এটার। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট এগুলো আঁকানোর কিছু নিয়ম, এত গুরুত্ব না, একটু জাস্ট মুখস্থ রেখো, মাথায় রেখো, যারা বিকর্ষণ ধর্মী হয় কখনো ইন্টারসেক্ট করে না। তারপরে এটাও আসলে গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে যে ট্যানজেন্ট লাইনেরটা যে স্পর্শক বরাবর দিক হয়, এবং এটা গুরুত্বপূর্ণ যে বাইরে নর্থ টু সাউথ বা উত্তর থেকে দক্ষিণ, কিন্তু ভিতরের দিকে দক্ষিণ থেকে উত্তর বা সাউথ টু নর্থ হয়। ওকে, দেখো এবার এইটার এই লেকচারের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট এখন শুরু হইলো। এতক্ষণ তো শুধু ইন্ট্রোডাকশন ছিল, এখন থেকে ট্রেলার শেষ, এখন থেকে মুভি শুরু। আমাদের ম্যাগনেটিক ফোর্স অন এ মুভিং চার্জ। আমরা দেখছিলাম যখন তড়িৎ প্রবাহিত হয়, ভাই শীত পড়ছে, ঠান্ডা লাগতেছে যখন, আচ্ছা আমরা দেখছিলাম যখন তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহিত হইলে সেখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, একটা চুম্বক আরেকটা চুম্বককে আকর্ষণ করে। একটা জিনিস খেয়াল করো, একটা চুম্বক আরেকটা চুম্বককে সবসময় আকর্ষণ করে। যখন একটা তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন সেই তারের চারিদিকে একটা চৌম্বক তৈরি হয় বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে এই যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হইলো, আমাদের আরেকটা চুম্বককে যদি নিয়ে আসি, শক্তিশালী চুম্বক, তাহলে সেই চুম্বকটা এই চৌম্বক ক্ষেত্রকে আকর্ষণ করবে, করবে কিনা। একইভাবে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে চার্জের প্রবাহ। যদি একটা ধনাত্মক চার্জ থাকে, একটা কিউ ধনাত্মক চার্জ, কিউ একটা ধনাত্মক চার্জ, এই ধনাত্মক চার্জটা, এই ধনাত্মক চার্জটা খেয়াল করো, এই ধনাত্মক চার্জটা ধরো তোমার গতিশীল, তোমার ভি বেগে গতিশীল। এখন চার্জ যদি গতিশীল হয় তাহলে সেটা কারেন্টের মতো না। কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহের কারণে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হয়েছে, ভাইয়া তোমাকে আমি জিজ্ঞেস করতেছি কেন তৈরি হয়েছে। কারেন্ট মানে কি? কারেন্ট মানে তার মধ্যে দিয়ে চার্জ প্রবাহিত হয়েছে বা চার্জ গতিশীল অবস্থায় ছিল, এই জন্য সেখানে কারেন্ট তৈরি হয়েছে। তার মানে কারেন্ট আসলে মেইন ফ্যাক্টর না, মেইন ফ্যাক্টর ছিল সেখানে চার্জের প্রবাহ হচ্ছিল, চার্জ গতিশীল ছিল। তার মানে গতিশীল চার্জ চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। তাহলে এই যে চার্জটা, এই চার্জটা কিন্তু ভি বেগে গতিশীল। তাহলে গতিশীল চার্জ যদি হয় বা একটা মুভিং চার্জ যদি হয়, সেই মুভিং চার্জ চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। তাহলে এটার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। চৌম্বক ক্ষেত্রের দিক কোনটা সেটা আমরা পরে আসতেছি, একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। এখন দেখো, ধরো ধরো এইখানে অলরেডি বিশাল বড় একটা চুম্বক আছে, এখানে অলরেডি বিশাল বড় একটা চুম্বক আছে, যেই চুম্বকের একটা চৌম্বক ক্ষেত্র থাকবে। ধরো এখানে একটা বিশাল বড় চুম্বক আছে, যেই চুম্বকের একটা চৌম্বক ক্ষেত্র হচ্ছে ধরো এই দিকে, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে তার চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, আচ্ছা বেগও একটা ভেক্টর রাশি, এই যে দুটার দিক। এটার চৌম্বক ক্ষেত্র এটা কিন্তু না। এই চার্জ যে গতিশীল, তার কারণে চার্জের একটা চৌম্বক ক্ষেত্র আছে, আমি এটা স্বীকার করতেছি, আমি অস্বীকার করতেছি না। আমি বলতেছি অলরেডি এখানে বিশাল বড় একটা বা অনেক শক্তিশালী একটা চুম্বক ছিল বা অনেক শক্তিশালী একটা চৌম্বক ক্ষেত্র ছিল। এই চৌম্বক ক্ষেত্র হচ্ছে এইটা। তাহলে এটা এখন একটা চৌম্বকের মতো আচরণ করবে, যেহেতু গতিশীল, অলরেডি একটা চৌম্বক ক্ষেত্র এখানে আছে, তার মানে একটা চৌম্বকের প্রভাব এখানে আছে। তাহলে এই যে বড় চুম্বকটা, এই বড় চুম্বকটা
এই যে নতুন যে চুম্বকে রূপান্তরিত হয়ে গেল, এটাকে একটু আকর্ষণ বিকর্ষণ করবে কি করবে না? করবে। বলবে আরে এলাকায় নতুন ভাই আসছে দেখতেছি, যাই ভাইয়ের সাথে একটু মোলাকাত করে আসি, ওর একটা আকর্ষণ বিকর্ষণ হবে। তো এই আকর্ষণ বিকর্ষণ বা এই যে আকর্ষণ বা বিকর্ষণ যে বল, ফোর্স, এই ফোর্স আমরা বের করতে চাই, এই ফোর্স আমরা বের করতে চাই। এখানে একটা দিক, এখানে কয়েকটা নিয়ম আমরা লিখবো। প্রথমত বিজ্ঞানীরা এক্সপেরিমেন্ট করলো, এক্সপেরিমেন্ট করে তারা বলল এই যে বল, এই যে ফোর্স, ফোর্স এফ, এফ কিন্তু একটা ভেক্টর রাশি এফ, এই এফ এর যে মানটা আছে, এই যে এফ, এফ এর যে মান, হ্যাঁ এটা কিন্তু মান, এটা ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে ভি এর মানের উপর, যে কত বেশি বেগে এটা গতিশীল, কত বেশি বেগে এটা গতিশীল। আচ্ছা, এই যে এফ, এটা ডিপেন্ড করে চৌম্বক ক্ষেত্রের মানের উপর, যে যে চুম্বকটা আকর্ষণ করবে সেই চুম্বকটা কত বেশি শক্তিশালী। এই যে বল, এই বল নির্ভর করে চার্জের মানের উপর। এই যে আমি ধরলাম একটা ধনাত্মক চার্জ, এই চার্জের মান কত, এই চার্জের মান কত। এই যে এফ, এই এফ নির্ভর করবে চৌম্বক ক্ষেত্র এবং যে বেগ, চৌম্বক ক্ষেত্রের যে দিক এবং বেগের যেই দিক, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সাইনের উপর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা, এই অ্যাঙ্গেলের সাইনের উপর নির্ভর করবে। আচ্ছা, একটু কম্বাইন করো তো জিনিসগুলোকে, এই জিনিসগুলোকে একটু কম্বাইন করো। কম্বাইন করলে কি আসতেছে এখান থেকে? এখানে কম্বাইন করলে আসতেছে এফ ইজ প্রপোর্শনাল টু ভি বি কিউ সাইন থিটা। সমানুপাতিক চিহ্ন উঠায় দেওয়ার জন্য কি করা লাগে? একটা সমানুপাতিক ধ্রুবক নেওয়া লাগে। আমি দিলাম কে, একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হয়। এই সমানুপাতিক ধ্রুবক আমি নিলাম হচ্ছে কে, কে সমানুপাতিক ধ্রুবক আমি নিলাম। এখানে থাকলো ভি বি কিউ সাইন থিটা, ব্রেকে লেখা যায় কিউ ভি বি সাইন থিটা। একটু ভুল করছি, ভিটা কিন্তু ছোট হাতের, বেশি বড় করে লিখে ফেলছি, কিউ ভি বি সাইন থিটা। আচ্ছা, একটা মজার জিনিস তোমাদেরকে বলি, যেটা শুনে তোমরা খুশি হয়ে যাবা। এই যে কে, যদি এসআই এককে হিসাব করো, এসআই ইউনিট, যদি এসআই ইউনিটে হিসাব করো, এসআই ইউনিটে হিসাব করলে এই কে এর মান দাঁড়ায় 1। এসআই ইউনিটে হিসাব করলে কে এর মান হয় 1। কোথায়? ইন এসআই ইউনিট। তাহলে তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এফ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থেটা, কিউ ভি বি সাইন থেটা। এটা হচ্ছে আমার বলের মান, যে পরিমাণ বল এই চার্জের উপর প্রভাব বিস্তার করবে, যে পরিমাণ বল এই চার্জের উপর ক্রিয়া করবে। কেন ক্রিয়া করবে? তার দোষ কি? তার দোষ হচ্ছে সে গতিশীল। তুমি গতিশীল কেন হবা? চার্জ হয়ে জন্মাইছো, ঘরে থাকবা, সুন্দর মতো থাকবা, সংসার করবে, তুমি দৌড়াদৌড়ি কেন করতেছো? এই জন্য মানুষ বাইরে থেকে বল প্রয়োগ করতেছে এটার উপরে, মানুষ করতেছে না, চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করতেছে এটার উপরে। কিউ ভিবি সাইন থিটা। প্রশ্ন আসতে পারে, ভাই আপনি এটা লিখছেন মান, এফ এর মান কিউ ভিবি সাইন থিটা, এফ এর দিক কোনটা? এটা জিনিস খেয়াল করো তো। ভি একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, তাহলে তাহলে যদি ভি একটা ভেক্টর হয়, তাহলে কিউ ভি এটা একটা ভেক্টর হওয়ার কথা না? কিউ ভি একটা ভেক্টর হওয়ার কথা। আচ্ছা, বি তো নিজে একটা ভেক্টর, বি তো একটা ভেক্টর। আচ্ছা দেখো তো, এই যে কিউ ভি ভেক্টরের মান কিউ ভি, বি ভেক্টরের মান বি, একটা ভেক্টরের মান আরেকটা ভেক্টরের মান সাইন থিটা। মনে পড়ে নাকি কোনো কিছু? প্রথম পত্রের কোনো কিছু মনে পড়ে নাকি? কোনো সোনালী অতীত মনে পড়ে কিনা? আমার তো মনে পড়তেছে। আমি তো জানি যে এই দুটোকে ক্রস গুণ যদি করি তাহলে সেটা রেজাল্ট হয় এটা, হয় কিনা? এটা ক্রস গুণ করলে তার মান হয় এটা, বলত। তাহলে এটা যদি ক্রস গুণ করি কিউ ভি আর বি, তাহলে ক্রস গুণ ফলের মান কত হবে? কিউ ভি বি সাইন থিটা। যেখানে থিটা হচ্ছে ভি এর যে দিক, কিউ ভি এর দিকও তো সেটাই হবে, কিউ একটা স্কেলার রাশি, ভি কে যদি স্কেলার রাশিতে গুণ করি তাহলে দিক তো সেম থাকবে, ভি এর দিকেই থাকবে, একটু বড় হয়ে যাবে, ধরো একটু বড় হয়ে গেল। কিউ ভি, কিউ ভি এর দিক আর বি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল থিটা,
সেই অ্যাঙ্গেলের সাইন। এটা আসলে কাকতালীয় না, এটাই হয়, এটাই হলো আমার এফ ভেক্টর, এটাই হলো আমার এফ ভেক্টর। এটা হলো স্কেলার রূপ, এটা হলো ভেক্টর রূপ, এটা হলো স্কেলার রূপ, এটা হলো ভেক্টর রূপ। এটাই আসলেই ঘটে, এটা কোনো অবাস্তব কাকতালীয় বিষয় নাই, বিষয়টা আসলে এরকমই, আসলে বিষয়টা এরকমই। তাহলে এটা দিক কোনটা হবে বলো? ক্রস গুণফল করো, ক্রস গুণ করো ভি এবং বি। কিউ ভি মানে কোনটা? কিউ ভি এর দিক কোনটা? ভি এর যেটা দিক সেটাই তো কিউ ভি এর দিক, কারণ ভি ভেক্টরকে আমি একটা স্কেলার রাশি কিউ দিয়ে গুণ করে ফেলছি। স্কেলার রাশি দিয়ে গুণ করলে তার দিক চেঞ্জ হয় না। তো ভি এর দিক এটা বা কিউ ভি এর দিক এটা। ভি আর বি কে ক্রস গুণ করো, ক্রস গুণ করলে দিক কেমনে হিসাব করে? ওই যে ডান হাতি নিয়ম মনে আছে না? ভেক্টরে পড়ছে ডান হাতি নিয়ম। ভাই এতগুলা ডান হাতের নিয়ম, আর সর্বনাশ। ফ্লেমিং এর ডান হাতের নিয়ম, ভেক্টরের ডান হাতের নিয়ম, এতগুলো ডান হাতের নিয়ম। তো এই ডান হাতের নিয়ম অ্যাপ্লাই করতে হয় কেমনে? প্রথম ভেক্টরের থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ডান হাতটা ভাঁজ করার আগে, এই যে প্রথম ভেক্টর দ্বিতীয় ভেক্টর ভাঁজ করলাম, এই যে এইটা হচ্ছে আমার দিক, এইটা হচ্ছে আমার দিক, এইটা ক্রস এটা, এই যে তাহলে বাইরের দিকে, বাইরের দিকে হবে আমাদের দিকটা, বাইরের দিকে। এটা আমি একটু এভাবে আঁকাই, একটু এটাকে একটু বাইরের দিকে আঁকানো তো টাফ, আমি একটু এভাবে আঁকাইলাম। কেমনে আঁকা বাইরের দিকে বুঝাবো কেমনে? বাইরের দিকে বুঝাবো কেমনে আল্লাহ মালিক জানে। এই যে এটা হচ্ছে বাইরের দিকে, বুঝছো? এটা হচ্ছে বাইরের দিকে, এটা হচ্ছে বাইরের দিকে, বাইরের দিকে এফ। তোমার মনে আমার কাছে প্রশ্ন, বা তোমার কাছে আমার কাছে প্রশ্ন, যদি এটা ঋণাত্মক চার্জ হইতো, যদি পজিটিভ চার্জ, আমি এতক্ষণ ধরে ধরে করছি কি পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ না, ধরো এটা ঋণাত্মক চার্জ বা নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জের ঘটনাটা কি ঘটবে? নেগেটিভ চার্জ এটা হচ্ছে মাইনাস কিউ, নেগেটিভ চার্জ। যেমন একটা ইলেকট্রন, যেমন একটা ধরো ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে সবকিছু সেম, সবকিছু সেম। ধরো ধরো এই যে এইদিকে হচ্ছে, এইদিকে হচ্ছে তার বেগ, এদিকে তার বেগ, আচ্ছা ঠিক আছে, বেগ এদিকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তার চৌম্বক ক্ষেত্রটাও এইদিকে ধরো, এইদিকে। মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এবার কোন দিকে পজিটিভ হলে কোন দিকে হওয়ার কথা ছিল? পজিটিভ হইলে ভি আর বি ক্রস গুণ, এই যে বাইরের দিকে হওয়ার কথা ছিল, বাইরের দিকে সে বল অনুভব করার কথা ছিল। বাট এটা যেহেতু নেগেটিভ চার্জ, ডানহাতি নিয়ম বাই যে ক্রস গুণের, এটা তো তোমার ছিল বাই পজিটিভ চার্জের জন্য, এটা তো নেগেটিভ চার্জ, তাহলে এটা হবে উল্টা দিকে। পজিটিভ আর নেগেটিভ উল্টা না, তাহলে পজিটিভ যদি বাইরের দিকে হয়, নেগেটিভ কি হবে? ভিতরের দিকে। সো এটা আসলে হবে ভিতরের দিকে, এটা আসলে হবে ভেতরের দিকে। বাইরের দিকে ধরো, এটা হলো ভেতরের দিকে, এফ এটা হলো ভেতরের দিকে, ঠিক আছে, ভেতরের দিকে। তো যদি আমি এভাবে তল দিয়ে বোঝানোর চেষ্টা করি, তল দিয়ে যদি আমি বুঝাই, তল দিয়ে যদি আমি বুঝাই যে এটা একটা পৃষ্ঠা, এটা একটা খাতার পৃষ্ঠা, খাতার পৃষ্ঠার বি ভেক্টর এই দিকে ধরো, এটার বেগ ভেক্টর ভি ধরো এই দিকে, বি ছিল এই দিকে, এটা ধরো একটা পজিটিভ চার্জ, এটা ধরো একটা পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ হলো প্লাস কিউ। তাহলে পজিটিভ মানে কি? ডান হাতের যে ক্রস গুণফলের নিয়ম সেটাই, তাহলে ভি আর বি ক্রস গুণ করো উপরের দিকে, এই যে পৃষ্ঠা নাও, ভি আর বি ক্রস করো উপরের দিকে হবে, তাহলে এফ এর দিক হবে উপরের দিকে, এফ হবে উপরের দিকে, এফ হবে উপরের দিকে। সেম ভাবে যদি এভাবে চিন্তা করো, যেটা নেগেটিভ চার্জ যদি থাকে, যদি নেগেটিভ চার্জ থাকে, যেটা হলো একটা নেগেটিভ চার্জ, এটার বেগ হচ্ছে এই দিকে ভি, এটার চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই দিকে বি, চৌম্বক ক্ষেত্র ধরো এইদিকে বি, বি, তাহলে এটার দিক কোনটা হবে? এই যে এইদিকে উপরে হওয়ার কথা, বাট এটা তো নেগেটিভ, তাহলে নিচে উল্টা দিকে হবে, এটা হবে একদম নিচের দিকে, এটা হবে নিচের দিকে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা নিয়ম আছে তোমার, বলে বাম হাতের নিয়ম, একটা আছে লেফট হ্যান্ড রুল,
নিউটনের হচ্ছে লেফট হ্যান্ড রুল। লেফট হ্যান্ড রুল আসলে ফ্লেমিং এরই লেফট হ্যান্ড রুল। এটা বোঝায়, লেফট হ্যান্ড রুল বোঝায় যে ধরো তোমার এটা হলো বাম হাত, যাদের ডান হাত এতক্ষণ ছিল না তারা বাম হাত নিয়ে এখন কাজ করতে পারবা। ধরো লেফট হ্যান্ড রুল এটা বোঝায় যে এই যে বেগ এবং চৌম্বক ক্ষেত্রের দিক জানা থাকলে বলের দিক তুমি বের করতে পারবা পজিটিভ চার্জের জন্য, আর নেগেটিভ চার্জের জন্য উল্টা করে দিতে হবে। বাম হাত নিবা, বাম হাত নিয়ে তোমার এই যে আঙ্গুলটা যেটা তাক করো, এই সত্যি কথা বল বা এবারের সংগ্রাম, এই যে যে ভাষণটা দিছিল যে আঙ্গুলটা দিয়ে, সেই আঙ্গুলটা তুমি দিবা চৌম্বক ক্ষেত্রের দিকে। দেখা আমি দিলাম চৌম্বক ক্ষেত্রের দিকে, আচ্ছা দিলাম চৌম্বক ক্ষেত্র, আচ্ছা। আর এই যে তোমার যে এই আঙ্গুলটা আছে মিডল ফিঙ্গার, এটাকে তুমি ঘুরায় এমন ভাবে সেট করবা যেন এটা বেগের দিকে থাকে। তো দেখো এটাকে তো আমি বাঁকাইতে পারবো না, খালি আমি একটু উপর সামনে পিছিয়ে ঘুরাইতে পারবো। তো ধরো আমি এইভাবে ঘুরে, এই যে এবার দেখো সেট হয়েছে, এবার দেখো সেট হয়েছে। আমার এটা হচ্ছে কোন দিকে, এটা হচ্ছে বেগের দিকে। এই আঙ্গুলি, এই যে এবারের সংগ্রামের যে ভাষণের আঙ্গুলটা, এই আঙ্গুলটা গেল আমার বি এর দিকে। তাহলে এবার তুমি এই যে হাতটা বের করবা, এই যে বের করলাম। এই যে আমার যে বৃদ্ধাঙ্গুলি, সে বৃদ্ধাঙ্গুলি বুঝাবে বলের দিক। তো পজিটিভ চার্জ কোনটা, এই যে পজিটিভ চার্জ, এটা বলের দিক কোন দিকে, বাইরের দিকে। এটা হলো বাম হাতের নিয়ম, বাম হাতের নিয়ম। তো চৌম্বক ক্ষেত্র, এটা ধরো তোমার গতির দিক, তাহলে এটা হবে তোমার বলের দিক। ধরো গতির দিকটা নিচে এইভাবে বাঁকা করে আছে, তাহলে আমি তো আঙুলটা তো আর এমনি বাঁকাইতে পারবো না। আমি তো আঙুলটা খালি সামনে পেছনে নিতে পারি, বাঁকাইতে তো পারি না। ধরো এটা নিচের দিকে এইভাবে আছে, তো আমি এইভাবে বাঁকাই দিলাম, এই যে এটা হচ্ছে আমার বলের দিক। সো এটা একটু কঠিন আমার কাছে মনে হয়, আর দেখতে একটু অশ্লীল লাগে, কেমন যেন এই যে কেমনে কেমনে করে। সো মানে মনে হবে তুমি জাদুটনা করতেছো বা অশ্লীল কোনো কাউকে ইশারা করতেছো, এই জন্য এগুলো করা উচিত না। মানে করতে পারো, একা একা করতে পারো, বাট মানুষের সামনে করা একটা রিস্কি জিনিস। বাট এই যে ক্রস ক্রস গুণফল করাটা একটু সহজ, তো এটা করতে পারো তোমরা। ঠিক আছে, আমাদের এগুলো ছিল ম্যাগনেটিক ফোর্স অন এ মুভিং চার্জ। ভাই কেউ আমাকে প্লিজ গালি দিও না, তোমাদের ভালোর জন্য বলছি। আমার এমন এক্সপিরিয়েন্স আছে যে আমি যে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল করতে যাই, মানুষজন আমার দিকে কেমন উদ্ভট উদ্ভট দৃষ্টিতে তাকাইছে। সো এই না তোমাদের ভালোর জন্য বলা, বড় ভাই হিসেবে বললাম। তোমার যদি আমাকে এখন খারাপ মানুষ বলো তাহলে তো আসলে আমার কিছু করার নাই। ফর্মুলাটা মনে রাখবা, এটা হচ্ছে স্কেলার ফরম্যাট, হচ্ছে ভেক্টর ফরম্যাট। এইটা তুমি এভাবে ত্রিমাত্রিক ভাবে কল্পনা করতে পারো যে ক্রস গুণফল যা ছিল সেই সেম ক্রস গুণফলের দিকটাই পজিটিভের ক্ষেত্রে, আর নেগেটিভের ক্ষেত্রে দিকটা উল্টে যায়। আচ্ছা একটু ম্যাথ দেখবো আমরা, একটু ম্যাথ দেখব। দেখো তোমাকে বলছে কোন স্থানে দক্ষিণমুখী চৌম্বক ক্ষেত্রের মান 10 টেসলা। দেখো চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 10 টেসলা। এখান থেকে আমরা একটা নতুন জিনিস শিখলাম, চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা। তোমরা অনেকে বুঝো নাই টেসলা কি জিনিস, তোমাকে আমি কারণ বলি নাই, এটা আমি বলতে ভুলে গেছি। দেখো টেসলা চৌম্বক ক্ষেত্রের যে দিক, বি, বি এর একক, বি এর একক এটা হচ্ছে টেসলা। বি এর একক হচ্ছে টেসলা। কথা হচ্ছে টেসলা কেমনে আসলো, কথা হচ্ছে তোমার টেসলা কেমনে আসলো। খেয়াল করো, আমরা মাত্র একটা জিনিস দেখলাম, আমরা মাত্র দেখলাম যে এফ, বা আমরা ভেক্টর বাদ দিই, স্কেলারে আসি। ধরো এফ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থেটা। আচ্ছা বি সমান সমান কত বলো তো, বি সমান সমান কত, বি সমান সমান তাহলে আসবে এফ ডিভাইডেড বাই কিউ ভি সাইন থেটা। এটা হবে চৌম্বক ক্ষেত্রের দিক, বি এর দিক। ঠিক আছে, এখন এখন সাইন থিটার তো কোনো একক নাই। তুমি যদি এককে নিয়ে আসো, যদি এককে কনভার্ট করো, তাহলে বি এর একক কোনটা হচ্ছে, এফ এর একক কি নিউটন, কিউ এর একক কি কুলম্ব, ভি এর একক কি মিটার পার সেকেন্ড। সাইন থিটার তো কোনো একক নাই। আচ্ছা তোমরা কি জানো কুলম্ব পার সেকেন্ড মানে কি, কুলম্ব পার সেকেন্ড মানে কি তোমরা কি জানো, কুলম্ব পার সেকেন্ড মানে অ্যাম্পিয়ার। কুলম্ব পার সেকেন্ড মানে যে অ্যাম্পিয়ার তুমি জানো, আই সমান সমান কিউ বাই টি পড়ছো কিনা, কিউ মানে হচ্ছে কুলম্ব, টি মানে হচ্ছে সেকেন্ড, তাহলে আই এর একক কি আসে কুলম্ব পার সেকেন্ড। সো কুলম্ব পার সেকেন্ড মানে আসলে কারেন্ট বা অ্যাম্পিয়ার। তো এই যে কুলম্ব পার সেকেন্ডকে আমি বলতে পারি অ্যাম্পিয়ার। তো নিউটন ডিভাইড বাই অ্যাম্পিয়ার মিটার, তাহলে এটা কত আসে এখান থেকে, এটা এখান থেকে আসে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার।
এটাকেই বলে হয় টেসলা বা টি। এটার নাম কি? এটা হচ্ছে টেসলা, নিকোলা টেসলার নাম থেকে আসছে এটা, টেসলা বা টি। আরেকটা একক আছে, সেটা হচ্ছে গাউস। গাউস গাউস কিরকম? 1 টেসলা সমান 10⁴ গাউস। গাউস তেমন ইউজ করা হয় না, টেসলাই সব জায়গায় ইউজ করা হয়। এটাই হচ্ছে তোমার এসআই একক। হ্যাঁ, এটা হচ্ছে এসআই একক, টেসলা। ঠিক আছে, বুঝতে পারছি আমরা টেসলা। ওকে, দেখো তাহলে তাহলে এখানে বলছে যে আমার কোন স্থানে দক্ষিণমুখী চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে 10 টেসলা। দক্ষিণ দিক ধরো, নিচের দিকে আমি আঁকাইলাম, ধরো ধরো নিচের দিকটা হলো দক্ষিণ দিক, এটা হচ্ছে আমার 10 টেসলা। কি এটা? এটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, একটি ইলেকট্রন ওই স্থানে 10⁶ মিটার/সেকেন্ড বেগে পূর্ব দিকে গতিশীল। যদি এটা দক্ষিণ হয়, এটা উত্তর, তাহলে এটা পূর্ব, এটা পশ্চিম। তাহলে পূর্ব দিকে একটা ইলেকট্রন গতিশীল, পূর্ব দিকে একটা ইলেকট্রন গতিশীল কত বেগে? 10⁶ মিটার/সেকেন্ড বেগে। এটা হচ্ছে আমার বেগের দিক, পূর্ব দিকে গতিশীল। এর উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। আচ্ছা, দিক কোনটা হয়? দিক কোনটা বলো তো? দিক আগে ভি ক্রস বি করব, ভি ক্রস বি করব। আমার যে এফ, এফ ভেক্টর কোনটা ছিল? কিউ ভি ক্রস বি। কিউ ভি এর দিক আর ভি এর দিক তো সেম, তো ভি ক্রস বি করবা, যে ডান হাত ভি থেকে বি এর দিকে ক্রস, ভি ক্রস বি। বি ক্রস ভি না কিন্তু, ভি ক্রস বি, ভি ক্রস বি। এই যে ভিতরের দিকে হয়, বাট এইটা তো একটা ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ, তাহলে উল্টা হয়ে যাবে। ভি ক্রস বি ভিতরের দিকে হয়, এটা হবে বাইরের দিকে। কোনো কিছু ভেদ করে বাইরে বের হয়ে আসার সময় ক্রস হয় নাকি ডট হয়? ভেদ করে বাইরে বের হয়ে আসার সময় আবেশ রেখায় পড়ছিলাম, তখন কিন্তু ডট হয়। তাহলে এটার যে বল, সেই বলটা কোন দিকে হবে? বাইরের দিকে হবে। এটার বল হবে বাইরের দিকে, এবং এটার মান কত হবে? এটার মান এফ সমান সমান কিউ ভি বি সাইন থেটা। কিউ কত? ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু ভি এর মান কত? ভি 10⁶ ইন্টু বি এর মান কত? বি হচ্ছে টেসলা, 10 টেসলা। আচ্ছা, অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, এটা আসবে কত এখান থেকে? সাইন 90 হিসাব করো, 1.6 10⁻19 ইন্টু 6, তাহলে 10⁻−13, -13 আর 10, তাহলে হচ্ছে -12। তাহলে 1.6 ইন্টু 10⁻−12 নিউটন। এত বল সে অনুভব করবে, তার অনুভূত বলের মান এত নিউটন। এটা হচ্ছে আমার নিউটন। ঠিক আছে, 1.6 10⁻−12 নিউটন। আচ্ছা, ক্যালকুলেটরটা নিয়ে আসলাম। পরের অঙ্ক দেখো। এই অঙ্কে ক্যালকুলেটর লাগে নাই, বাট কখন যে ক্যালকুলেটর লাগা যায়, তখন যদি আমরা না পারি তাহলে সমস্যা। দেখো, 2.5 টেসলা মানের সুষম চৌম্বক ক্ষেত্রে একটি ইলেকট্রন 2.5 ইন্টু 10⁶ মিটার/সেকেন্ড বেগে বৃত্তাকারে গতিশীল হলে এর উপর কত চৌম্বক বল কোন দিকে ক্রিয়াশীল হবে? খুবই সহজ অঙ্ক, এটা খেয়াল করো, খুবই সহজ অঙ্ক। এটা বৃত্তাকারে গতিশীল, ইলেকট্রন বৃত্তাকারে গতিশীল হচ্ছে। দেখো একটা জিনিস, দেখো কোন একটা জিনিসকে বৃত্তাকার ভাবে গতিশীল রাখার জন্য কি করতে হয়? তুমি একটা বস্তুকে বৃত্তাকার ভাবে গতিশীল করবা, কিংবা পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। কেন ঘুরছে? কারণ সবগুলার কেন্দ্রমুখে একটা বল থাকে। ঘুরতে ঘুরতে তো বাইরে বের হয়ে ছিটকে চলে যাওয়ার কথা, চলে যায় না, কারণ কেন্দ্রের দিকে কোনো একটা আকর্ষণ বল থাকে। একটা বল কেন্দ্রের দিকে সবসময় থাকে, যেটা ওটাকে টেনে ধরে রাখে, নিজের সাথে ঘুরায় এভাবে। এই জন্য এই যে ইলেকট্রনটা যে ঘুরবে, এই যে ইলেকট্রনটা যে ঘুরবে, ইলেকট্রনটা সে যে ঘুরবে, এর ঘোরার জন্য তার এই কি হলো,
তার এই সার্কুলার পথে ঘোরার জন্য তখনই ঘুরতে পারবে যখন সে কেন্দ্রের দিকে একটা বল অনুভব করবে। তাহলে কেন্দ্রের দিকে কেমনে বল অনুভব করবে? চৌম্বক ক্ষেত্রের কারণে। চৌম্বক ক্ষেত্রের কারণে সে কেন্দ্রের দিকে একটা বল অনুভব করবে। আচ্ছা, তো ধরো কথার কথা সে ঘুরতেছে এদিক দিয়ে, তার বেগ বেগের দিক হচ্ছে এইটা, ভি হচ্ছে বেগের দিক। তোমাকে বের করা লাগবে, আমাকে আগে বলো, প্রশ্নে বের করা লাগবে না, আমাকে জাস্ট বলবা যে বি এর দিক বা চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হইলে এই দিকে সে গতিশীল হইতে চাচ্ছে, চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে যদি হয় তাহলে সে কেন্দ্রের দিকে বল অনুভব করবে। কেন্দ্রে বল অনুভব করবে, সে যখনই ছিটকে যাইতে চাবে টেনে ধরবে, যাইতে চাবে টেনে ধরবে, যাইতে চাবে টেনে ধরবে। কখন এরকম অবস্থা সৃষ্টি হবে? কখন হবে? দেখো, যদি দিক বাইরের দিকে যদি হয় তাহলে ভি আর বি ক্রস গুণ করলে ভিতরে, আরে ডান হাত থেকে উল্টা হয়ে যাচ্ছে। যদি নেগেটিভ চার্জ, ইলেকট্রন তো নেগেটিভ, এজন্য ভিতরের দিকে হচ্ছে। যদি পজিটিভ চার্জ হইতো, যদি পজিটিভ চার্জ হইতো তাহলে পজিটিভ চার্জের দিক কোন দিকে হইতো? পজিটিভ চার্জ হইলে তার বেগে বলের দিক হইতো উপরের দিকে। যেহেতু নেগেটিভ ইলেকট্রন তাই তার কেন্দ্রের দিকে হচ্ছে। তো পজিটিভ ধরেই করো, নিয়ম ইউজ করতে সুবিধা হবে। তো ধরো পজিটিভ এটা, তাহলে উপরের দিকে হচ্ছে তোমার বল। তাহলে কিউ এর দিক কোন দিকে হইলে এটা উপরের দিকে হইতো? ভি আর বি, বি যদি ভিতরের দিকে হয় তাহলে ভি বি, এই যে বল হচ্ছে উপরের দিকে, ভি বি বল হচ্ছে উপরের দিকে। তাহলে বি এর দিক হবে একদম ভিতরে, বি এর দিক হবে একদম ভিতরে, বি এর দিক হবে একদম ভিতরে, ফুটা করে ভিতরে ঢুকবে, ফুটা করে ভিতরে ঢুকবে। এটা হচ্ছে ভিতরের দিকে হবে আমাদের বি এর মান। কথা ক্লিয়ার? বুঝতে পারছো কি? বি হচ্ছে ভিতরে, ভি হচ্ছে বাইরে। তাহলে ভি আর বি তুমি ক্রস করলা, ভি আর বি তুমি ক্রস করলা, ক্রস করলে বল হওয়া উচিত উপরের দিকে। যেহেতু ইলেকট্রন নেগেটিভ তাই নিচের দিকে বা কেন্দ্রের দিকে। এবং প্রত্যেকটা পয়েন্টে এটার চৌম্বক ক্ষেত্রের মান এরকমই, চৌম্বক ক্ষেত্রের মান ভিতরের দিকে। এই জন্য বলছে তোমার সুষম চৌম্বক ক্ষেত্র, সুষম চৌম্বক ক্ষেত্র। যারা আমার ক্লাসটা দেখবে না, খালি স্লাইড পড়বে, পরবর্তীতে এই চিত্র দেখে মনে করবে আমি এগুলোকে কেটে দিছি, বাট আমি তো এটা কাটিনি। আমি ক্রস মানে বুঝাচ্ছি চৌম্বক ক্ষেত্রটা ভিতরের দিকে, প্রত্যেকটা জায়গায় ভিতরের দিকে, প্রত্যেকটা জায়গায় ভিতরের দিকে। তোমার যদি এখানে যদি স্পর্শক বরাবর, তাহলে তোমার বেগ হবে ভি। তাহলে এখানেও তুমি দেখো সেম কাইন্ড, সেম জিনিস, ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র, বাইরের দিকে ভি, ভি এই দিকে হওয়ার কথা, নেগেটিভ জন্য এই দিকে। তোমার কেন্দ্রের দিকে তুমি সব সময় একটা বল পাবা, কেন্দ্রমুখী বল তুমি পাবা এখানে। তাহলে এখানে কেন্দ্রমুখী বল কোনটা? কেন্দ্রমুখী বল হচ্ছে এফ। আচ্ছা, এরপর চৌম্বক বল কোন দিকে ক্রিয়াশীল হবে? চৌম্বক বল কোন দিকে ক্রিয়াশীল হবে? চৌম্বক বল, কত চৌম্বক বল কোন দিকে? প্রথমত চৌম্বক বল কেন্দ্রের দিকে ক্রিয়াশীল হবে। চৌম্বক বল কেন্দ্রের দিকে ক্রিয়াশীল হবে। কেন্দ্রে ক্রিয়াশীল হইল, মান কত হবে? কিউভিবি সাইন থিটা। 1.6 ইন্টু 10⁻⁻19 হচ্ছে ইলেকট্রনের চার্জ। আচ্ছা, ভি কত দেওয়া আছে? 2.5 ইন্টু 10⁻6। আচ্ছা, বি কত দেওয়া আছে? বি দেওয়া আছে 2.5 টেসলা। আচ্ছা, সাইন 90 হবে। কেন 90 হবে? কেন 90 হবে বলো, কেন 90 হবে? কারণ এটার দিক কিন্তু ভিতর, এই যে লম্ব, লম্ব ভিতরের দিকে, ভি হচ্ছে বাইরের দিকে, তাহলে ভিতরে বাইরে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এই যে ভিতরে এলো স্পর্শক বরাবর বাইরে, ভিতরে স্পর্শক বরাবর বাইরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। করে দেখো, ডান্স কর, মনে হবে ডান্স করতেছো। ডিসকাউন্ট হেচ, ডিসকাউন্ট হেচ, 90 ডিগ্রি। তাহলে এটা হবে তোমার, হিসাব করে একটু কত আসে, সাইন 90 তো 1 হয়ে গেল এখানে। 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 2.5 ইন্টু 10⁻6 ইন্টু 2.5। সেই তো, সেই জিনিসপত্র আসছে তো।
1 × 10⁻12 নিউটন। এই বলটাকে কি বল বলো বলো? এই বলটাকে তুমি চৌম্বক ক্ষেত্রর কারণে প্রযুক্ত বল বলতে পারবে, এই বলটাকে তুমি কেন্দ্রমুখী বল বলতে পারবে। এই বলটাকে, এটাকে তুমি চৌম্বক বল বলতে পারবা, এটাকে তুমি কেন্দ্রমুখী বল বলতে পারবা। তুমি যা বলতে ইচ্ছে করে তাই বলতে পারবা এটাকে। দেখো, 9.1 × 10⁻⁻4 টেসলা মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্র দ্বারা একটি ইলেকট্রন 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে বেগে চলতে বাধ্য হবে। এত মানের একটা সুষম চৌম্বক ক্ষেত্র দ্বারা একটি ইলেকট্রন বৃত্তাকার পথে এই ব্যাসার্ধে কত বেগে চলতে বাধ্য থাকবে? তো বৃত্তাকার পথে চলার সময় আমরা কি দেখলাম? মাত্রই কি দেখলাম? যে এই যে বৃত্তাকার পথ, যদি এইখানে ইলেকট্রনটা থাকে, ইলেকট্রন তো নেগেটিভ, তাই না? ইলেকট্রন তো নেগেটিভ, তার বেগ যদি এইদিকে হয়, এদিকে হয় মানে কি? সে এই যে এমনে ঘুরতেছে, এমনে ঘুরতেছে। তাহলে তার কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বল থাকবে, কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বল, কেন্দ্র কোনটা? কেন্দ্র এটা। তাহলে একটা কেন্দ্রমুখী বল থাকবে, কেন্দ্রমুখী বল থাকবে একটা। তাহলে এটার দিকে একটু চেঞ্জ হবে, হ্যাঁ, এটার দিকে একটু চেঞ্জ করা লাগবে। এই তো, হ্যাঁ, কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বল থাকবে। কখন থাকবে? যখন চৌম্বক ক্ষেত্রটা ভিতরের দিকে হবে, রাইট? চৌম্বক ক্ষেত্র যখন ভেতরের দিকে হবে, চৌম্বক ক্ষেত্র যখন ভেতরের দিকে হবে, একটা সুষম চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে যখন কাজ করবে। আচ্ছা, তোমাকে ব্যাসার্ধ দিয়ে দিছে, ব্যাসার্ধ দিয়ে দিছে, তোমাকে সবকিছুই দিয়ে দিছে, খালি বলছে কত বেগে চলতে বাধ্য হবে, এই ভি এর মানটা বের করতে বলছে, ভি এর মানটা বের করতে বলছে। দেখো, তোমরা কেন্দ্রমুখী বলের একটা ফর্মুলা জানো, এম ভি স্কোয়ার বাই আর। কেন্দ্রমুখী বলের ফর্মুলা মনে পড়ছো? নিউটনীয় মেকানিক্সে পড়ছো, নিউটনের বলবিদ্যায় পড়ছো, এম ভি স্কোয়ার বাই আর। আবার মাত্র দেখলাম এখানে কেন্দ্রমুখী বল যোগান দিবে কে? কেন্দ্রমুখী বল যোগান দিবে এই চৌম্বক বল। তাহলে চৌম্বক বলের আমরা কি দেখলাম? কিউ ভি বি সাইন থেটা। ভাই, এই দুটো তো সমান, এই দুটো তো একই জিনিস, এই দুটো তো একই জিনিস। এই যে বল, এই বলটাই আমার কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। আবার কেন্দ্রমুখী বলের নিজস্ব একটা ফর্মুলা আছে, এম ভি স্কোয়ার বাই আর। আর হচ্ছে যেই ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে, ভি হচ্ছে যেই বেগে ঘুরতেছে, এম হচ্ছে সেই বস্তু যা ঘুরতেছে তার ভর। আচ্ছা, আমাকে বলো তো ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর কত? 9.1 × 10⁻31 কেজি। আমাকে বলো ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ কত বলো? 1.6 × 10⁻19 কুলম্ব। আচ্ছা, আর কি অজানা আছে এখানে? এখানে তোমাকে টেসলা দিয়েই দিছে, তোমাকে বি এর মান দিয়ে দিছে কত? 9.1 × 10⁻⁻4 টেসলা। আর কি দিছে তোমাকে? ব্যাসার্ধ দিছে আর 2.5 সেন্টিমিটার। আরে বত্ত, সেন্টিমিটার দিয়ে কোনো কাম আছে? না ভাই, সেন্টিমিটার দিয়ে আমাদের কোনো কাম নাই, আমাদের লাগবে মিটার। তাহলে 0.025 মিটার। সবকিছু এখানে বসাও। আমার বের করতে হবে কি? বের করতে হবে ভি, বের করতে হবে ভি। মজার বিষয়, এখানে দুইটা ভি, এখানে একটা ভি। একটা ভি কাটো, এখান থেকে একটা ভি কাটো। থাকবে কি? থাকবে কিউ বি সাইন থেটা ডিভাইডেড বাই, আচ্ছা এখানে একটা আর আসবে, এখানে একটা এম আসবে, এটা হবে আমাদের ভি। বুঝছো নাকি বুঝি নাই? বুঝছি বন্ধু, বুঝছি। আচ্ছা, থিটা কত বলো? থিটা সমান সমান কিন্তু 90 ডিগ্রি। কেন? কারণ চৌম্বক ক্ষেত্র ভিতরে, ডিচকেও ভি কোন দিকে? ভি বাইরে, ডিচকেও 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সবকিছু এখানে বসাও। আর হচ্ছে 0.025, কিউ হচ্ছে 1.6 × 10⁻19, বি হচ্ছে 9.1 × 10⁻⁻4। আচ্ছা, ডিভাইডেড বাই এম এর মান কত? 9.1 × 10⁻31। আচ্ছা, দেখো কত আসে এখান থেকে? এখান থেকে ভি সমান সমান কত আসে দেখো।
লাসো দেশ মায়া বেনানা ফেতা। আচ্ছা, এটা হচ্ছে তোমার, এটা কি এলো? ও হ্যাঁ, ঠিক আছে। তাহলে 4 × 10⁶ ইহাই হইতাছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ইহাই হইতাছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের না বুঝে এখানে কোনো কিছুই নেই এ জায়গায়। দেখো বন্ধু, আমাদের আরেকটা অঙ্ক, তোমরা নিজেরাই পারবা যদিও। 4.175 কিলোভোল্ট বিভব পার্থক্যের একটি আলফা কণা। আলফা কণা পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? আলফা কণা কিন্তু পজিটিভ চার্জ বিশিষ্ট হয়। আচ্ছা, আলফা কণা স্থির অবস্থা হতে ত্বরিত হওয়ার পর 0.4 টেসলা মানের সুষম চৌম্বক ক্ষেত্রের সমকোণে সমকোণে প্রবাহিত হলে কণাটির গতিপথের ব্যাসার্ধ কত? গতিপথের ব্যাসার্ধ কত? আচ্ছা দেখো, তুমি এখান থেকে বেগ বের করতে পারবা, কিন্তু দেখো এই বিভব পার্থক্য দিয়ে কি হবে এখানে? বিভব পার্থক্য কি জিনিস? বিভব পার্থক্য, এখানে একটা ইলেকট্রন বা যে কোনো একটা কণা, একটা চার্জ, একটা বিভব পার্থক্য যদি অতিক্রম করে, তাহলে তার গতিশক্তির একটা ফর্মুলা তোমরা পড়ছিলা। যদি একটা বিভব পার্থক্য থাকে, ভি বিভব পার্থক্য, ভি বিভব পার্থক্য, যদি এখানে একটা কিউ চার্জ থাকে, এই কিউ চার্জ ভি বিভব পার্থক্যে রাখার কারণে একটা গতিশক্তি লাভ করে। এই গতিশক্তিটা হচ্ছে কিউ ভি। তোমরা এটা পড়ছিলা স্থির তড়িতে, ভুলে গেছো মনে হয়। তাহলে কিউ ভি বলে। তাহলে এই যে গতিশক্তি কিউ ভি ইকুয়ালস টু, আমাদের গতিশক্তির নিজস্ব একটা ফর্মুলা আছে না, হাফ এম ভি স্কোয়ার। এই যে গতিশক্তি, আবার গতিশক্তিকে এটা দিয়েও প্রকাশ করা যায়, কিউ ভি দিয়েও প্রকাশ করা যায়। আচ্ছা, আমাকে বলতে পারবা এই যে আলফা কণার চার্জ কত হয়? দুইটা প্রোটনের চার্জ, প্রোটনের চার্জ কত? 1.6 × 10⁻⁻19। দুইটা প্রোটন, এই দুই দিয়ে আমি গুণ দিলাম। আচ্ছা, আমাকে বলতে পারবা আলফা কণার ভর কত? আলফা কণার ভর বলতে পারো আমাকে? আলফা কণার ভর, আলফা কণার ভর হচ্ছে, আলফা কণা মানে কি? হিলিয়ামের নিউক্লিয়াস। আচ্ছা, হিলিয়ামের নিউক্লিয়াসে কি থাকে? দুইটা প্রোটন দুইটা নিউট্রন, দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন। তাহলে টোটাল 4টা প্রোটন আর নিউট্রন থাকে। প্রোটন আর নিউট্রনের ভর কাছাকাছি সিমিলার, তো আমি বলতাম 1.67 × 10⁻28। 28 নাকি 27? 27, হ্যাঁ 27। এত কেজি, এটা হচ্ছে এত কুলম। বুঝতে পারো নাই? একটা আলফা কণা মানে কি? আলফা কণা মানে হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণা মানে হিলিয়াম নিউক্লিয়াস। তো হিলিয়াম নিউক্লিয়াসের কেন্দ্রে কি কি থাকে? দুটা প্রোটন দুইটা নিউট্রন। প্রোটন নিউট্রনের ভর কাইন্ড অফ সিমিলার, নিউক্লিয়াই দুইটাই। তো 4টা নিউক্লিয়াই থাকে। প্রত্যেকটা নিউক্লিয়ার ভর কত? 1.67 × 10⁻27 কেজি। কেমিস্ট্রি পড়াশোনা এগুলা, এগুলো হলো কেমিস্ট্রি পড়াশোনা। লালো লালো লা লালো 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 লা। আচ্ছা, মানে প্রোটন আর নিউট্রনের ভর সামান্য আলাদা, বাট আমি একই ধরে নিছি, হ্যাঁ। 4 × 1.67 × 10⁻27 কেজি। আচ্ছা, আর কি লাগবে আমাদের এখানে? ভি আমরা বের করবো, রাইট? আচ্ছা, এখানে ভি কিন্তু বেগ না, এই ভি কিন্তু ভোল্টেজ, এই ভি কিন্তু ভোল্টেজ। তাহলে কিউ সমান সমান কত? তাহলে ভি সমান সমান কত আসবে? আমাদের ভি লাগবে, তো আমাদের তো ভি লাগবে, ভি তো আমাদের বের করতে হবে, বেগ তো বের করতে হবে। তাহলে 2qv/m × রুট, এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আমাদের ভি। তাহলে ভি সমান সমান কত আসে? একটু মানগুলো বসায় দাও, একটু মানগুলো এখানে বসাও, বসায় দাও কত আসে এখানে। ভি এর মান কত দেওয়া? 4.175 কিলোভোল্ট, মানে 1000 দিয়ে গুণ করো, তাহলে 175 ভোল্ট। কিলোভোল্ট দিয়ে তো লাভ নাই, ভোল্টে লাগবে আমার, 1000 দিয়ে গুণ করা লাগবে।
এম এর মান কত? 4 × 1.67 × 10⁻²⁰ আচ্ছা, তাহলে ভি সমান আসতেছে আমাদের 6.32 × 10⁵ মিটার পার সেকেন্ড। 6.32 × 10⁵ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের বেগ। কিসের বেগ? এটা হচ্ছে আমাদের আলফা কণার বেগ। এটা হচ্ছে আমাদের আলফা কণার বেগ। আরে বন্ধু, এটা হচ্ছে আমাদের আলফা কণার। এই বন্ধু, তুমি এরকম করছো কেন? ক্যামেরার সামনে আছি, ঢং করিও না, ভালো লাগবে না একদমই। এই তো ভদ্র মানুষ। আমাদের কি বের করতে বলছে? গতিপথের ব্যাসার্ধ। দেখো, কেন্দ্রমুখী বল এম v²/r। কেন্দ্রমুখী বল কে যোগান দেয়? কেন্দ্রমুখী বল যোগান দেয় চৌম্বক বলটা, কিউ ভি বি সাইন থেটা। আচ্ছা, অবশ্যই এখানে থিটার মান হবে 90°। কেন? কারণ এটা গোল গোল করে ঘুরতেছে। আচ্ছা, এখান থেকে একটা ভি, এখান থেকে একটা ভি কাটাকাটি যায়। আমি বের করবো কোনটা? আর বের করবো, রাইট? তাহলে আর সমান সমান কত হবে? এম ভি ডিভাইড বাই কিউ বি সাইন 90°-র মান কত? 1। 1 লেখাও যা, না লেখাও তা। কেউ এরে গোনে না, 1 রে কেউ গোনে না। আসলে গুণের সময় কেউ গোনে না, যোগ বিয়োগে আবার সবাই গোনে। তাহলে এম এর মান সবকিছু বসাও, দেখো তো এখানে কত আসে। বি এর ভ্যালু দেওয়া আছে না? বি এর ভ্যালু 0.4 টেসলা। সবই দেওয়া আছে, রাইট? সবকিছুই দেওয়া আছে। তাহলে এখানে ভি কিন্তু বেগ, আবার ওটা বসায়ও না, এটা কিন্তু বড় হাতের ভি। এটা কিন্তু বড় হাতের ভি, বড় হাতের ভি। জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি 0.033 মিটার, এটা হবে আমাদের অ্যান্সার। 0.033 মিটার, এটা হবে আমাদের অ্যান্সার। এত ব্যাসার্ধ নিয়ে সে ঘুরবে, এত ব্যাসার্ধ নিয়ে সে ঘুরবে। বন 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 হাওয়া মে উড়তা যায় মেরা লাল দুপাট্টা, সরি মেরা লাল আলফা কণা, এভাবে ঘুরবে সেটা। হুম, আচ্ছা। একটা টপিক দেখা লাগবে আর, সেটা হচ্ছে লরেন্টজ বল। মজার একটা টপিক, ছোট্ট একটা টপিক, লরেন্টজ বল। দেখো, লরেন্টজ বল, লরেন্টজ বল একটা চার্জ, কিউ চার্জ, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এই কিউ চার্জের উপর ধরো গতিশীল অবস্থায় আছে কিউ চার্জটা। কিউ চার্জটা কি গতিশীল অবস্থায় আছে? তো গতিশীল অবস্থায় থাকলে এর একটা চৌম্বক বল থাকবে। চৌম্বক বল কখন থাকবে? গতিশীল হলেই হবে না, গতিশীল হলেই হবে না, সে গতিশীল, একই সাথে একটা চৌম্বক ক্ষেত্র আছে। তো চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল চার্জিত কণা, চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল চার্জিত কণা, তার একটা বল থাকবে, চৌম্বক বল। সেই চৌম্বক বলের মান আমি তোমাকে বললাম এফ। চৌম্বক বলের মান আমি তোমাকে বললাম এফ, যেহেতু চৌম্বক বল আমি এটাকে বলছি এফ বি। আচ্ছা, সৃষ্টিকর্তার কি অদম্য লীলা খেলা! দেখা যাচ্ছে এই যে চার্জিত বস্তু, একটা চার্জিত বস্তু তো আরেকটা চার্জিত বস্তু দ্বারা আকর্ষিত হয়। একটা পজিটিভ চার্জ আরেকটা পজিটিভ চার্জ দ্বারা আকর্ষিত হবে, সরি কি বলতেছি, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ দ্বারা আকর্ষিত হবে, অথবা একটা পজিটিভ চার্জ একটা পজিটিভ চার্জ দ্বারা বিকর্ষিত হবে। একটা চার্জের আশেপাশে অন্য একটা চার্জ থাকলে সে একটা বল অনুভব করে। তো ধরো এই চার্জের আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র তো ছিল, যেই চৌম্বক ক্ষেত্রের কারণে সে একটা চৌম্বক বল পাচ্ছে। আবার একটা চৌম্বক ক্ষেত্রও আছে, সরি একটা তড়িৎ ক্ষেত্রও আছে। একই সাথে চৌম্বক ক্ষেত্র আছে, হ্যাঁ, একই সাথে তড়িৎ ক্ষেত্রও আছে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে চার্জিত কণা থাকলে সে তড়িৎ ক্ষেত্রের কারণে তড়িৎ বল অনুভব করে। একটা বিশাল বড় একটা চার্জিত এখানে একটা কণা আছে, পজিটিভ চার্জ, তাহলে এই পজিটিভ চার্জ এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। এই তড়িৎ ক্ষেত্রের কারণে এইটা একটা বল অনুভব করবে।
সেই বলটা ধরো এইটা, ধরো এটা হচ্ছে সেই বল, এই বলকে আমি বলছি তড়িৎ বল। এফ তড়িৎ বল মানে এটাকে ধরো আমি বলছি এফ ইলেকট্রিক ফোর্স, এফ ই। এখন একটা বস্তুর উপর যদি দুটো বল একসাথে কাজ করে, একটা বস্তুর উপর যদি দুটো বল একসাথে কাজ করে, তাহলে তাহলে সে একটা লব্ধি বল অনুভব করবে। পড়ছো না লব্ধি বল? সে একটা লব্ধি বল অনুভব করবে। এই লব্ধি বলটা ধরো এই যে এই দিকে, এইটা হলো আমাদের লব্ধি বল। এই লব্ধি বলকে তোমার ভেক্টরের ভাষায় বলে লব্ধি, আর চৌম্বক ক্ষেত্রের বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তুমি বলো তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, এইসব ভাষায় এটাকে বলে লরেঞ্জ বল। লরেঞ্জ বল। লরেঞ্জ বল আসলে কি? লরেঞ্জ বল আসলে হচ্ছে চৌম্বক বল, এবং লরেঞ্জ বল আসলে চৌম্বক বল এবং তড়িৎ বলের ভেক্টর। চৌম্বক বল এবং তড়িৎ বলের ভেক্টর যোগফলকে আমরা বলছি লরেঞ্জ বল। আমরা কি বলছি এটাকে? লরেঞ্জ বল। স্যার কিছুই না, এটা হলো ভেক্টর। দিস ইজ জাস্ট ভেক্টর। তাহলে লরেঞ্জ বলকে যদি আমি প্রকাশ করি এফ এল দিয়ে, লরেঞ্জ বল, তাহলে এফ এল সমান কত আসতেছে? এফ বি প্লাস এফ ই, তাই না? এফ বি প্লাস এফ ই। এফ বি সমান কত? ইউ ভি ভেক্টর ক্রস গুণফল বি ভেক্টর, তাই না? এইটা। আচ্ছা, আর এফ ই সমান কত? চার্জ গুণন চৌম্বক ক্ষেত্র, তাই না? চার্জ গুণন চৌম্বক, সরি, চার্জ গুণন তড়িৎ ক্ষেত্র। ইলেকট্রিক ফোর্স ইকুয়ালস টু চার্জ গুণন ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের লরেঞ্জ বলের ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের লরেঞ্জ বলের সমীকরণ। এখান থেকে তুমি লরেঞ্জ বলের মানটা বের করতে পারবা। মান বের করতে পারো, ভেক্টর বের করতে পারো, সব বের করতে পারো এখান থেকে। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ভেক্টর যোগফল, যেটাকে আমরা বলছি লরেঞ্জ বল, যেটাকে আমরা বলছি লরেঞ্জ বল। আচ্ছা, আর লরেঞ্জ বলের মান তাহলে কত? লরেঞ্জ বলের মান কত হবে? এটা আসলে তোমাদের যে ফর্মুলা লেখার দরকার নেই, এই যে ভেক্টরে পড়ছো না, এ ভেক্টর আর বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এদের মান কত হয়? এদের মান হয় ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তো ধরো এই যে এটা হলো এফ বি, এটা হলো এফ ই, এদের মধ্যবর্তী কোণ যেটা, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে ধরো থিটা বা আলফা। তাহলে তাহলে এফ এল কত হবে? এদের মান কত হবে? এফ বি স্কোয়ার প্লাস এফ ই স্কোয়ার প্লাস 2fb fe cos আলফা। এটা হবে আমাদের মান, যেখানে fb সমান কত? যেখানে fb সমান qvb sin থিটা, এবং থিটা কিন্তু আবার ওই যে চৌম্বক ক্ষেত্রের থিটা, আর এফ ই সমান কত? এফ ই সমান কিউ ই। ঠিক আছে? আচ্ছা, এইভাবে তোমরা লরেঞ্জ বলের সবকিছু করতে পারবা। লরেঞ্জ বল আসলে কিছুই না, এটা হলো জাস্ট একটা ভেক্টর, ভেক্টরের অঙ্ক। একটা অঙ্ক দেখো, এখানে খুবই মানে এর বেশি জটিল কিছু করা যায় না, ভেক্টরের অঙ্ক। একটি ইলেকট্রন 0.5 টেসলা চুম্বক ক্ষেত্রের মাঝে 35 ডিগ্রি কোণ উৎপন্ন করে গতিশীল হলো। আচ্ছা, একটা চুম্বক ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র আছে, তার সাথে 35 ডিগ্রি কোণ উৎপন্ন করে সে গতিশীল হয়েছে। সে গতিশীল হয়েছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 35 ডিগ্রি কোণ উৎপন্ন করে। গতিশীল হওয়ার সাথে সাথে গতিপথের সমান্তরালে, গতিশীল হওয়ার সাথে সাথে গতিপথের সমান্তরালে 10⁵ নিউটন পার কুলম্ব মানের তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হইল। তার যে গতিপথ, তার যে গতিপথ, সেই গতিপথের দিকে একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে। গতিপথের দিকে একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে এইদিকে। তার যে গতিপথ, সেই গতিপথের দিকে একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে। ইলেকট্রনের লরেঞ্জ বলের মান ও দিক নির্ণয় করো। ইলেকট্রনের লরেঞ্জ বলের মান ও দিক নির্ণয় করতে বলল। আচ্ছা,
এটা কেমনে করব? লরেন্স বলের মান ও দিক। দেখো, আমার চৌম্বক বল কোন দিকে কাজ করবে? ভি আর বি, ভি আর বি ক্রস গুণ করলে ভিতরের দিকে, ভি আর বি। আসলে কিন্তু ভি আর বি ক্রস গুণ নাই, বারবার মনে করাই দিচ্ছি, তোমরা আবার ভুল করতে পারো। এটা কিন্তু ভুল করলে আমারই দোষ আসবে, যে এফ সমান সমান কিন্তু কিউ ভি ক্রস বি। ভি আর বি কিন্তু ক্রস না, বাট আমরা ভি আর বি কেন ক্রস করি? দিক বের করার জন্য। কারণ কিউ ভি এর যেটা দিক, ভি এর তো সেটাই দিক। আমরা দিক বের করার জন্য শুধু আর ভি আর বি ক্রস করতেছি। সো ভি আর বি ক্রস করলাম, ভিতরের দিকে হচ্ছে আমাদের দিক। বাট এটা হচ্ছে একটা ইলেকট্রন, ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ, এই জন্য দিক যদি ভিতর দিকে হয়, নেগেটিভ হওয়ার কারণে হবে উল্টা দিকে, বাইরের দিকে। সো আমার বল হচ্ছে বাইরের দিকে, বল হচ্ছে সোজা বাইরের দিকে, বল হচ্ছে সোজা বাইরের দিকে, হলো বাইরের দিকে, বুঝছো? বাইরের দিকে, এই বাইরের দিকে। আচ্ছা, বল আমরা পেয়ে গেছি, বলের দিকটা আমরা পাইছি। এবার চৌম্বক বলের মানটা কত? কিউ ভি বি সাইন থেটা। আচ্ছা, ইলেকট্রন না, তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু বেগ দেওয়া আছে। হ্যাঁ 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 হ্যাঁ, বেগ কি দেওয়া আছে? বেগ তো দেওয়া নেই, আরে বন্ধু বেগ তো দেওয়া নেই, বেগ তো দেওয়া নেই ধরলাম। আচ্ছা, মাই মিস্টেক, বেগ দিতে ভুলে গেছি। ধরো বেগ হলো 6 × 10⁻⁴ 6 মিটার পার সেকেন্ড, এটা হলো বেগ। হ্যাঁ, তাহলে 6 × 10⁻⁶ ইন্টু টেসলা হচ্ছে 0.5 টেসলা, ইন্টু সাইন থিটার মান হচ্ছে, সাইন থিটার মান কত হবে? ধরো সাইন থিটার মান সাইন 35 ডিগ্রি। আচ্ছা, কত আসে এফ বি? এফ বি কত আসে রে? 2.75 ইন্টু 10⁻⁻13 এত নিউটন। 2.75 ইন্টু 10⁻⁻13 নিউটন। সবকিছু ঠিকঠাক তুলছি? হ্যাঁ তুলছি, ঠিক আছে, এটাই হবে। এটা হলো আমাদের চৌম্বক ক্ষেত্রের মান। আচ্ছা আচ্ছা, সরি, চৌম্বক বলের মান। এখন তড়িৎ বল, দেখো তড়িৎ বল যেটা, এটা একটা ইলেকট্রন, নেগেটিভ চার্জ। এটা কিন্তু একটা নেগেটিভ চার্জ, মাথায় রাখো, এটা একটা নেগেটিভ চার্জ, এটা একটা নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ। আচ্ছা, এই জন্য কিন্তু চৌম্বক বলটা উল্টে গেছে, দিক উল্টে গেছে। তড়িৎ ক্ষেত্র যেদিকে কাজ করে, নেগেটিভ চার্জের বল কোন দিকে কাজ করে? তড়িৎ ক্ষেত্র কি বোঝায়? যে একটা পজিটিভ চার্জকে কোন দিকে সে আকর্ষণ বা বিকর্ষণ করত। তো এটা হলো তার পজিটিভ চার্জের জন্য তার বলের দিক। তাহলে নেগেটিভ চার্জের জন্য বলের দিক কোনটা হবে? উল্টা দিকে হবে। নেগেটিভ চার্জের জন্য বলের দিকটা হবে উল্টা। নেগেটিভ চার্জের যে বলের দিক সেটা হবে উল্টা, সেটা হবে এই দিকে। এটা হবে তার, এটা হবে তার ইলেকট্রিক বলের দিক, আর এটা ছিল তার চৌম্বক বলের দিক। এটা হলো ইলেকট্রিক বলের দিক। ইলেকট্রিক বলের মান কত হবে? ইলেকট্রিক বলের মান কিউ ই। আচ্ছা, কিউ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু ই কত? 10⁵ 10⁵ নিউটন। এটা আসে 1.6 ইন্টু 10⁻⁻14 নিউটন আসে। এটা হলো আমাদের এফ ই এর মান, এটা হলো আমাদের এফ ই এর মান। আচ্ছা, তাহলে লরেঞ্জ বলের মান বের করতে বলছে, এদের মধ্যবর্তী কোণ কত? দেখো, একটা কিন্তু সোজা বোর্ড থেকে বাইরে বের হয়ে গেছে, আরেকটা হচ্ছে বোর্ডের মধ্যে এ হয়ে যাচ্ছে। তাহলে বোর্ডের মধ্যে একটা, বোর্ড থেকে বের হয়ে গেছে একটা, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এটা এবং এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আলফা হচ্ছে আমাদের কিন্তু 90 ডিগ্রি। তাহলে লরেঞ্জ বল কত হবে?
এফ বি স্কোয়ার প্লাস এফ ই স্কোয়ার প্লাস কি দেওয়ার দরকার আছে 2 FB FE cos 90, cos 90 এর ভ্যালু কত 0, কাজে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই। ভেক্টরের লম্বর ক্ষেত্রে যে আমরা লব্ধি বের করতাম সেভাবেই করব। আচ্ছা, ইকুয়ালস টু লা 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 2.75 into 10 to the power minus 13 হোল স্কোয়ার। আচ্ছা, রুট ওভার আনসার। আচ্ছা, এটা আসে খুবই কাছাকাছি 2.7546 into 10 to the power minus 13 নিউটন। এটা হচ্ছে লরেন্জ বলের মান। দেখো এটা কিন্তু এটার খুবই কাছাকাছি, কেন? কারণ এটার চেয়ে এই মানটা প্রায় 10 গুণ ছোট। 1 আর 10 এই দুটাকে যদি লব্ধি করো দেখবা 9.9 সামথিং আসে। ঠিক তেমনি 10-এর খুব কাছাকাছি আসে, মানে তুমি 10 গুণ ছোট। চৌম্বক ক্ষেত্রের যে বল আর তড়িৎ ক্ষেত্রের যে বল, তড়িৎ ক্ষেত্রের বলটা এটা হচ্ছে 10 গুণ ছোট, -13 -14, 10 গুণ ছোট, ছোট্ট একটা বল এটা। এই জন্য এই বলটার কারণে মূল যে বল ওটা তেমন একটা চেঞ্জই হয় নাই, চৌম্বক বলের প্রায় সমানই আছে জিনিসটা। তো আমার যে জিনিসটা সেটা হচ্ছে আমার যে চৌম্বক ক্ষেত্রের যে বলটা সেটা অনেক বড় আসছে আর তড়িৎ ক্ষেত্রের বলটা ছোট্ট আসছে। তাহলে লব্ধি করলে লব্ধিটা তো এই যে এটা সমানই হবে, লব্ধিটা তো প্রায়, লব্ধিটার যে মান, লব্ধির মান তো প্রায় চৌম্বক ক্ষেত্রের মানের সমানই হবে। এটাই ঘটছে, চৌম্বক ক্ষেত্রের মানটা অনেক বড় আসছে আর তড়িৎ ক্ষেত্রের মানটা অনেক ছোট আসছে। চৌম্বক বলের মানটা বড় আসছে, তড়িৎ বলের মানটা অনেক ছোট আসছে, যার কারণে যে লব্ধিটা আসছে সেই লব্ধির মানটা বা লরেন্জ বলের মানটা প্রায় চৌম্বক বলের মানের সমান হয়ে গেছে প্রায়। যাই হোক, আমাকে এই থিটাটা বের করা লাগবে, দিকটা বের করা লাগবে, এখন দিকটা বের করা লাগবে। তাহলে ট্যান থিটা সমান সমান কি হবে, এফ ই ডিভাইড বাই এফ এল। কেন? কারণ আমি এফ বি, কেন? কারণ আমি এফ বি এর সাথে অ্যাঙ্গেলটা বের করতে যাচ্ছি, এফ বি এর সাথে অ্যাঙ্গেলটা বের করতে যাচ্ছি। তাহলে ভেক্টরে এরকম করে না, ভেক্টরে আচ্ছা যার সাথে অ্যাঙ্গেল বের করবো তাকে নিচে রাখে। আচ্ছা, তাহলে থিটা সমান সমান ট্যান ইনভার্স এফ ই কত বন্ধুরা, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -14, আর এটা কত 2.75 ইন্টু 10 টু দি পাওয়ার -13। তাহলে থিটা সমান সমান কত আসবে দেখো তো, এটা আসে 3.33 ডিগ্রি। এটা আসলে থিটা বলা উচিত না, যেহেতু থিটা একবার এখানে ইউজ করছি, এটাকে তোমার থিটা ড্যাশ বলা উচিত। তো থিটা ড্যাশ, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 3.33, মানে চৌম্বক বল যে ছিল চৌম্বক বলের একদম সাথেই ইলেকট্রিক বল অনেক কম, এই জন্য লব্ধিটা প্রায় চৌম্বক বলের মতোই হয়ে গেছে লব্ধিটা। ঠিক আছে, এইভাবে তোমরা লরেন্জ বলের হিসাব নিকাশ করতে পারবা। আশা করি এই লেকচার থেকে তোমাদের চৌম্বক জিনিসটা কি রকম, চৌম্বক কিভাবে কাজ করে, গতিশীল একটা কারেন্টের কারণে কিভাবে চৌম্বক তৈরি হতে পারে এবং গতিশীল চার্জের কারণে কিভাবে চৌম্বক ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ বল অনুভব করে, এগুলো তোমরা শিখতে পারছো। নেক্সট ভিডিওতে আমরা আরো মজার মজার জিনিসপত্র শিখবো। ভালো থেকো, আল্লাহ হাফেজ। ভিডিওর স্লাইড, ক্লাসের স্লাইড ডেসক্রিপশনে দেওয়া আছে। আল্লাহ হাফেজ।